নেক্সাস লেডিস ক্লাবের শনিবারের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জোহরা মারিয়াম লিসা। শনিবার মানেই আমার আড্ডা, আর আমার আড্ডা মানে আমি চেষ্টা করি অনেক অনেক বেশি কথা বলার। আর লেডিস ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নারীরা একটু চেষ্টা করি আমাদের মনের যত কথা আছে, যত না বলা অভিব্যক্তি আছে সেগুলো শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম হবে না, কারণ আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে আমার যত কথা। শুধু আমার না, আমি, আপনি, আমরা সবাই মিলে যত কথা বলতে চাই, আজ আমরা এই 1.5 ঘন্টা সেই কথা বলার চেষ্টাই করব। মনের অব্যক্ত কথাগুলো আজ আমরা শেয়ার করব। তাই যারা যারা এই আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন। আর বরাবরের মতোই 3 জন অতিথি আছেন আজকে আমার সাথে। চলুন কথা না বাড়িয়ে আড্ডায় যাওয়ার আগে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার সামনে প্রথমেই আছেন ট্রিভোর স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা অংশীদার শ্রাবণী জলি। তারপরেই আছেন ট্রিভোর আরেকজন স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা অংশীদার আখি ভদ্র। আর তারপরে আছেন ঢাকা সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সমাপ্তি সওগাত। আপনাদের 3 জনকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায়। আপনাকেও অনেক ধন্যবাদ। চমৎকার শাড়ি পরে আছেন এবং দুজন তো ট্রিভোকে রিপ্রেজেন্ট করছেন। ট্রিভোর শাড়ি পরে এসে সবসময় আমরা যা করি আজকেও তাই। সেটা আমরা ফেসবুকে দেখি, কিন্তু যে আমি একটু আসার আগেও নাচ দেখছিলাম, আপনাদের নাচের ভিডিও দেখছিলাম। আর মূলত আজকে যখন নেক্সাস টিভিতে আসার একটা প্ল্যান হলো যে 15 তারিখে আসবো, তখনই আমরা ডিসাইড করে ফেলেছি যে আমাদের ট্রিভোর প্রোডাকশনের শাড়ি পরবো, আমরা কোন শাড়িটা পরবো। মানে এটা নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব এমন একটা অনুষ্ঠান, ওই যে আপনি যেমনটা বলছিলেন যে অনেক কথা বলা যায়, মনের কথা বলা যায়, যেহেতু মেয়েদের আড্ডা, তখন তো শাড়ির গল্প হতে হবে, অনেক অনেক কিছু নিয়ে গল্প করবো। আমরা শুধু নারী মানেই শাড়ি না, আমরা আসলে সবকিছু নিয়ে গল্প করতে পারি। আর আমি বুঝতে পারছি যে আজকে আসলে আমি কথা কম বললেও চলবে, কারণ আখি আপু আছে। একদম, আমি তো বলি শুরুতেই একদম ঠিক করে নিয়েছে হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করি, সমাপ্তি আপু যেহেতু একটু কথা কম বলেছে, সমাপ্তি আপুর কাছেই আগে আসি। আপু, আপনি যদি ছোট্ট করে একটু বলতেন যে আপনি এই মুহূর্তে কি করছেন, একটু ছোট করে জেনে। আমি ঢাকা সিটি কলেজে আছি, আমি সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগে পড়াই। একদম সোজা বাংলায়। একদম, হ্যাঁ, সোজা বাংলায় ছাত্রছাত্রী পড়াই। একেবারে আমরা এইচএসসি লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পড়াচ্ছি। আর আপনার জন্য একটা প্রশ্ন আমার আছে, সেটা আমি পরে করব। আপনার এক স্টুডেন্ট থেকেই এসছে, আগে একটু আমাদের ট্রিভো আপাদয়ের কাছে আমি আসি। আখি আপু, ট্রিভোর পাশাপাশি আর কি করা হয়? আমার মূলত এখন ট্রিভোই ধ্যান জ্ঞান সবকিছু ট্রিভোকে নিয়েই আছি। আগে কাজ করতাম, ট্রিভোর বাইরেও কাজ করতাম, কিন্তু যখন থেকে ট্রিভো নিয়ে খুব সিরিয়াস হলাম তখন সব কাজ বাদ। আর সন্তান আছে একজন, তাকে নিয়ে সময় কাটাই। সময় কাটানো বলতে সংসারটাও সেভাবে করতে হয়। তো সন্তান এবং ট্রিভো দুটো পাশাপাশি চলছে। আচ্ছা আপু, জলি আপু। আমারও তাই। আমরা দুজনেই আগে একই সাথে কাজ করতাম, আমরা একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতাম। তারপর আমাদের এই এখন হচ্ছে ট্রিভোটাই হচ্ছে আমাদের সব। আমারও একজন সন্তান, তাকে এখন সময় দিতে হয় না অতটা, কারণ সে দেশের বাইরে পড়াশোনা করে। এখন ট্রিভোই আমার আরেকটা সন্তান, তাকে নিয়েই সমস্ত আমাদের দুজনের দিন যাপন। আচ্ছা, আমার যেটা ধারণা 3 জনের ভেতরে মনে হয় একটা আগে থেকেই পরিচয় পর্ব আছে, তো সেটার একটু আমার কাছে তো মনে হয় সমাপ্তি আপুর কাছে থেকে এটা একটা দারুণ একটা, এটা আমাদের দারুণ মজার ঘটনা। বলেন তো যে কি গল্পটা। আমরা আসলে হচ্ছে একটা মেয়েদের ট্রাভেল গ্রুপ, ওখান থেকে বেড়াতে গিয়েছিলাম কেরালায়। ওকে। তো তখন আমি ওনাদের দুজনকে চিনি না, ট্রিপে গিয়ে দেখলাম যে ট্রিপের সবচাইতে উৎসল, হ্যাঁ উৎসল আনন্দ করছে যারা, তার মধ্যে এই দুইজন গান গাইছে, নাচছে, যখন যেটা। তো আমার খুব ভালো লাগলো ওনাদের পার্সোনালিটি। এখন বলে দিলাম, এটা আমি ছোট্ট করে, এর আগে আমি কখনো বলি নাই ওনাদেরকে। তো যাই হোক, ওখান থেকে ঘুরে এসে আমরা একসাথে অনেক মজা করেছি। ট্রিপটা খুব ভালো ছিল, মানে একসাথে আনন্দ করার মুহূর্তগুলো খুব ভালো ছিল। ফিরে এসে ওই পরিচয়টা রয়ে গেল। তারপরে যখন ওনাদের ট্রিভো শুরু হলো, ট্রিভোটা হচ্ছে বনানীতে আউটলেট, আমার বাসার খুব কাছে। তো আমি এখন হচ্ছে আড্ডা দিতে ইচ্ছা হলেই চলে যাই। ওই বন্ডিংটা, ওই ঘোরাঘুরির পরের যে যোগাযোগটা, সেটা আমাদের এখনো পর্যন্ত রয়ে গেছে আমাদের মধ্যে। একটা যখন আপনি কথা বলছেন, জলিয়া যখন কথা বলছেন, তখন আমি চিন্তা করছিলাম, আচ্ছা মানে কলিগস ক্যান বি ফ্রেন্ড অ্যান্ড পার্টনার, তাই না? তো
এটা একটা প্রমাণ। আবার হচ্ছে ট্যুর পার্টনার ক্যান বি ফ্রেন্ডস অলসো, তাই না? একদম চমৎকার একটা উদাহরণ। একটা মানে মানুষের সম্পর্কের ডাইমেনশন গুলো কত চমৎকার, মানে কত ধরনের হ্যাঁ, হতে থাকে। পারে যে দুটো মানুষ একসাথে কাজ করতে যে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, সেখান থেকে একটা বিজনেস পার্টনার হয়ে বিজনেস করা, ট্যুরে গিয়ে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। এই যে ট্যুরের কথা যে বলছিলেন, তো অনেক সময় দেখা যায় যদি বলি যে আমার যত কথার মাঝে কিন্তু আমার ইচ্ছেটাও থাকে অনেক সময়, যে ইচ্ছেটা আমরা ব্যক্ত করতে পারি না। মেয়েদের ট্যুরে যাওয়ার একটা কিন্তু অনেক কঠিন, অনেক মানে মেয়েদের গ্রুপ হয়েছে এখন, কিন্তু তাও কিন্তু অতটা বেশি আমরা পাই না। আমাদের কিন্তু বাসা থেকে যে বাসায় আম্মু রাজি হবে না, বাবা রাজি হবে না, মাগরিবের আগে বাসায় ফিরতে হবে, এই বিষয়গুলো থাকে। তো এই যে ট্যুরে যাওয়া হয় আপনাদের, কখনো কি মনে হয় যে এখনো প্রবলেম আছে, বা আগে যেরকম প্রবলেম ফেস করতেন এখনো সেরকম করা হয় কিনা, বা মেয়েদের কারণে এখন অনেকটাই এগিয়ে গেছে, বা এখন একদমই প্রবলেম নেই, মানে অবস্থাটা কি আমাদের? যদি আমি বলি যে অনেকেই মজা করে বলে যে মাকে যখন বলা হয় বিয়ের আগে যে ঘুরতে যাব, মা তখন বলে যে পরে যা স্বামীর সাথে যাস, তাই না? তো যেটা হয়েছে, মানে আমি খুবই লাকি যে আমার হাজবেন্ডও খুব ট্রাভেল লাভার, সে ঘুরতে পছন্দ করে। যখন আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, তখন আমার ইচ্ছে হলো যে আমি একা একা ঘুরতে যাব, আচ্ছা, একা একটা সোলো ট্রিপ এরকম টাইপের হবে। মেয়েদের গ্রুপগুলো তখন আসলে তো ওভাবে একটা খরচের বিষয় আছে, একা যদি ঘুরতে যাই, একটা গ্রুপে গেলে তখন খরচটা যেমন একটু কম হয়, একটা আনন্দটা হয়, ভ্রমণের সঙ্গী পাওয়া যায়, সেফটি একটা ব্যাপার রয়েছে। সেসব চিন্তা করে কিছু মেয়েদের ট্রাভেল গ্রুপ আছে, ওরা এগিয়ে এসেছে এবং অনেক ভালো ভালো কাজ করছে মেয়েদের এই ঘুরতে যাওয়া নিয়ে। তো আমি কিন্তু যখনই যেখানে ঘুরতে চেয়েছি বা বলেছি যে যাব, ওরকম ভাবে কখনো আমার সমস্যা, আমি ওই যে সমস্যার কথা বলে অনেকে, ওই সমস্যাটা কখনো ফিল করিনি। আর যেটা হয় অনেক সময় আমি পিছিয়ে যাই, অমুক জায়গায় যাব, অনেকগুলো টাকা লাগবে, এই টাকা দিয়ে এই দেশ না ঘুরে ওই দেশে যাব, তখন হয়তো আমার হাজব্যান্ড বলে উঠবে যে যাও তুমি, কি সমস্যা, একটা বছরে তো একবারই ঘুরতে যাচ্ছ, বা এরকম টাইপের কথাও আমার শুনতে হয়েছে। তো আমার কাছে কখনো আমার মানে সেই রকম সমস্যার সম্মুখীন আমি আসলে ওভাবে হইনি যে কোথাও একটু বাধা পড়েছে, না ঘুরতে যেতে মানে আমার মন চাইছে কিন্তু কেউ আমাকে পেছন দিক দিয়ে টেনে ধরেছে, সেটা কখনো আমি ফিল করিনি। খুবই লাকি। আর আমার ক্ষেত্রে হলো আপনি যেটা শুরুতে বলেছিলেন, আমি একটু ওই দিকটাতে যদি যাই, যে সামাজিকভাবে আমাদের মেয়েদের ঘুরতে যাওয়া নিয়ে একটা একা ঘুরতে যাওয়া, একা না, ওই 30 জন মেয়ে একসাথে গেলেও বলে যে আমি ছোটবেলা থেকে দেখলাম, আমি হচ্ছে মেজো সন্তান আমার বাবা মায়ের, আমার বড় বোন, আমি মেজো, এবং আমার ছোট্ট একটা ভাই, আমার 4 বছরের ছোট। আমি কোথাও যেতে নিলে ওই 4 বছরের ভাইকে বলতো কি যে তুই ওর সাথে যা, মানে ওই ভাই আমাকে আমাকে বাঁচাবে, আমাকে প্রোটেক্ট করবে ওই ভাই, আমি পারবো না। তো ওই রকম ব্যাপারটা হয়েছে, 50 জন মেয়ে একসাথে ঘুরতে গেলেও প্রশ্ন আসে একা যাবা? হ্যাঁ, একা যে না, এখানে যে আরো 50টা মেয়ে আছে তবু আমরা একা হয়ে যাই। কিন্তু এইটাকে কোথাও কোথাও হ্যাঁ বাবা মা নিশ্চয়ই যা চান ভালোর জন্য চান, বলেন যে এখানে যেও না, একা যেও না, কি না কি হয়, সিকিউরিটি নিয়ে আমাদের চিন্তা করেন। আমার কাছে এই সামাজিক অবস্থান বা পারিবারিক অবস্থানের বাইরে নিজেকে মুক্ত করার একটা জায়গার আমার কাছে মনে হয় যে আমি যদি চাই, আমি যদি মনে করি আমি আত্মবিশ্বাসী, আমি যদি পারি একা চলতে, তাহলে আমি যাব। এবং আমি যদি একবার চাই, তাহলে আমার ওই আত্মবিশ্বাস বোধ হয় ওই সমাজকে বা ওই পরিবারকে বোঝাতে পারে যে নাও পারবে। মানে ঠিক ওরকম না যে আমি কেয়ার করছি না, আমি বুঝাতে পেরেছি তাদেরকে যে আমি পারবো, আমি একা নিজেকে পারবো। আগে বিশ্বাস করতে আগে হবে, নিজেকে ওই জায়গাটা থেকে বের করে ফেলা যে একা ঘুরতে যাওয়ার মধ্যে কোনো পাপ নেই, একা ঘুরতে যাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, একা ঘুরতে গেলে সর্বনাশ হয়ে যায় না, বরঞ্চ আমি আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ভালো লাগে। এই যে আমি সমাপ্তি আপুকে পেয়েছি, আমার তো মনে হয় উনি আমার দারুণ একজন বন্ধু। অনেক কিছু আপু অনেক সময় বলে যে আপনি কিছু লিখলে মনে হয় কি এটা আমার লেখা। সেদিন আমার মেমোরিতে একটা লেখা আসলো, আমি শেয়ার দিয়েছি আপুর লেখা, আমার মনে হচ্ছে এটাকে আমি লিখছিলাম না আপু লিখছিল, মানে এরকম একটা লেখা যেটা আমি শেয়ার দিয়ে নিচে লিখছি যে লেখা সমাপ্তি সওগাত, কিন্তু আমার কথা একটা মনে হচ্ছে আমি কি সত্যি সমাপ্তি সওগাত লিখছি না আমি লিখছি, কারণ কথাটা এতটাই মানে যে আমার যত কথা
আমাদের কোথাও না কোথাও তো কথার কিছু মিল আছে, তো ওরকম আর কি। তো আমার খুব ভালো লাগে একা ঘুরতে, একা বলতে এরকম পার্টনার সহ ঘুরতে যাওয়া, ট্যুরে মানে গ্রুপের সঙ্গে ঘুরতে যাওয়া, কিংবা একেবারে সোলো ট্রিপও আমি দিয়েছি একদম একা। আমি নেপাল গিয়েছি একা, একদমই একা, নিজে নিজে টিকিট কেটেছি, নিজে নিজে হোটেল বুকিং দিয়েছি, কোনো কিছুই আমাকে আটকায়নি, আটকালেও কোনো লাভ আমি হতো না। যেতাম। এবার একটু সমাপ্তি আপুর কাছে আসি। যেহেতু আপনি শিক্ষকতা পেশায় আছেন এবং অনেক লম্বা সময় অনেক প্রেসার যায়, অনেক ধরনের ক্লাস থাকে, এক্সামস থাকে, তারপরে যখন ছুটিটাও লম্বা একটু পাওয়া যায় আমাদের যেমন থেকে এই at যে least ঈদের বেশি। ছুটি অনেকটা, হ্যাঁ, তো তখন কি যাওয়া হয় বা মানে প্ল্যান করা হয় যাওয়ার? প্ল্যানটা আসলে ছুটির সাথে মিলিয়ে সব সময় হয় না, কারণ যখন ছুটি থাকবে তখনই আমার অপরচুনিটি থাকবে বা অন্যান্য সুযোগ, মানে অন্যরাও যাচ্ছে এরকম হবে, হয় না। ছুটি আসলে কলেজ থেকে নিতে হলেও নিতে পারা যায়, সেটা আমি বেড়াতে যাব এটা হচ্ছে মানে সবার আগে প্রায়োরিটি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা, হ্যাঁ আমরা অনেকগুলো কাজ করছি, ক্লাস, পরীক্ষা, ডিউটি, হয়তো টায়ার্ড হয়ে গেলাম, সেক্ষেত্রে শুক্র শনির সাথে মিলিয়ে 8-2 দিন ছুটি নিয়ে যদি মিলে যায়। আমার যেটা ওনাদের সাথে মিলবে না সেটা হচ্ছে একদম ছোটবেলায় আমার বাসার এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। লাকিলি আমার প্যারেন্টস খুবই মানে আল্লাহর রহমত বলতে হবে যে এই যে কোথাও একা যাওয়া যাবে না বা এরকম, এই বাধাগুলো কখনোই ছিল না। আমি একদম যখন একাদশ শ্রেণীতে ভর্তি হব, মানে এসএসসি পাশ করেছি, তারপরে আমি কোন কলেজে ভর্তি হব কি এই সিদ্ধান্তগুলো কিন্তু আমার বাবা মা আমাকে নিতে দিয়েছে। যে বন্ধুদের সাথে যাও, কোথায় কোথায় কোন কোন কলেজ তোমার পছন্দ, আচ্ছা এই 3টা কলেজে আমি অ্যাপ্লাই করলাম। পরীক্ষা, ইভেন আমি পরীক্ষা দিতেও গিয়েছি একা, যেখানে আমার বন্ধুরা মানে হয়তো ওদের বাবা গেছে সাথে বা মা গেছে সাথে। তো এই স্বাধীনতাটা যে আমি আমার সিদ্ধান্তটা আমি নিতে পারবো, ওনারা আমাদের সব ভাই বোনকে অনেক ট্রাস্ট করেছেন, স্পেশালি মানে কোথায় যাচ্ছি, কতক্ষণ লাগবে ফিরতে, এইটুকু হ্যাঁ বলে দিয়ে তারপরে এইভাবে। যার কারণে এই যে কোথাও ঘুরতে গেলাম, আমার মা খুব বেড়াতে পছন্দ করেন, যদিও পারেন না ওভাবে, কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ আন্টি এখন আপনার যেতে হবে আমার সাথে অমুক জায়গায়, মা এক্ষুনি রেডি, 5 মিনিটের মধ্যে আচ্ছা চলো। তো আমি বোধহয় ওই স্বভাবটা পেয়েছি, এটা একটা। তবে যেটা এখন একা ঘুরতে যাওয়ার সুবিধা সেটা হচ্ছে আমি ফিনান্সিয়ালি স্টেবল। আমি নিজের ইনকামটা যেহেতু আমি আছে, আমি চাইলেই আমি একটা জায়গায় খরচ করতে পারছি, আমার ঘুরতে যেতে ইচ্ছা করলে জবাবদিহিতার ইস্যু নেই বা আমার হ্যাঁ, চাইতে হচ্ছে না আমার কারো বাবা মার কাছে। কাছে বা আমার হাজবেন্ডের কাছে আমার চাইতে হবে না যে আমি এখন বেড়াতে যাব। এই জিনিসটা আমার কাছে মনে হয় এই স্বাধীনতাটুকু আমি যখন অর্জন করেছি তখন আমি একা একা ঘুরতে যাওয়া, এটা আমার কাছে আরো সহজ হয়ে গেছে। অনেক আনন্দেরও হয়। হ্যাঁ, সেটাই। এটা আসলে ঠিক, যখনই কোথাও নিজের টাকা দিয়ে, মানে নিজের সলো ট্রিপ মানে কি, যে আমি হাজবেন্ডের কাছ থেকে না, ফ্যামিলির কাছ থেকে না, নিজের আর্ন করা মানে টাকাতে আমি ঘুরতে যাব, ওটা আলাদা ধরনের একটা স্যাটিসফ্যাকশন। এটা আসলে মানে সবাই এটা আসলে ফিলিং করার ব্যাপার, হ্যাঁ ফিল করার অন্য ব্যাপার। ধরনের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে হ্যাঁ। এখানে। এই যে আর্ন করার বা এই করার ব্যাপারটা একটু আসি। যেহেতু আমরা আজকে বলছি যে যত কথা আমাদের আসলে কিন্তু আজকে কোনো স্পেসিফিক টপিক নাই, আমরা আসলে নিজেদের মতো করে একদম আড্ডা দেবো আজকে, যেহেতু আড্ডারই জায়গা লেডিস ক্লাব। তো এই আর্ন করার জায়গা থেকে আমি একটু জানতে চাই, আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা আমার থাকবে, যে যখন একটা স্টেবল ইনকাম থেকে আপনারা বেরিয়ে এসে, যে মান্থলি আমার একটা ফিক্সড অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকছে, সেখান থেকে বেরিয়ে এসে এত বছর রিস্ক যখন নিলেন, তখন আসলে মাথায় কি কাজ করছিল? যেটা হয়, আমি টেলিভিশন চ্যানেলে মানে আর্ন করা যে মানে নিজেকে স্ট্রাগল করার যে পিরিয়ডটা, সেটা জার্নিটা আমার একটু অনেক দেরিতেই হয়েছে। সমাপ্তি আপা যেমন বলছিলেন যে নিজের সিদ্ধান্ত নিতে পারার, যে কোন কলেজে ভর্তি হব, মানে প্রায় একই রকমভাবেই আমার জীবনটাও এরকম ছিল। আমার বাবা মা আমার উপর একটা ডিসিশন দিয়ে দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, মেডিকেলে ভর্তি হতে হবে, মেডিকেলে চান্স পাইনি, ঠিক আছে তুমি অন্য কোথাও ভর্তি হও, কিন্তু ঢাকার বাইরে না, এতটুক তারা আবার গন্ডি দিয়ে দিয়েছিল, যা হয় একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়। কিন্তু আমি আমার পড়াশোনার পাশাপাশি একদম নিজে থেকে, মানে একদম স্টুডেন্ট বয়সেই আমি টিউশনি করতাম, নিজের পড়াশোনার খরচ মোটামুটি নিজেই ব্যবস্থা করে ফেলতাম, এরকম টাইপের। যখন আমি অনার্স মাস্টার্স পড়ি, তখনও আমি মাস্টার্সে যখন পড়ি তখন অনার্সের স্টুডেন্টদেরকে আমি নোট করে করে সেটা মানে যেটা হয় ওরকমভাবেই আমার একটা আর্ন হতো। তো বিয়ের পরে যেটা হয় যে
পড়াশোনা শেষ করে একটা জায়গায় যেতে না যেতেই আমার কিছু ফ্যামিলিতে একটা ক্রাইসিস, একটা মোমেন্ট আমি পার করি। ওই সময়টাতে আমার আসলে যে সময়টা আমার একেবারে চাকরিতে ঢোকার যে পিরিয়ডটা ছিল, আমাকে কিছু পরীক্ষা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওই সময়টা আমার একটু ফ্যামিলি ক্রাইসিস যায়। তো আমি আর ওই মুহূর্তে সিদ্ধান্ত নেই, ঠিক আছে আমি চাকরি বাকরি কিছু করব না। আমার ছেলেটা একটু অসুস্থ হয়ে যায়, ওই সময়টাতে আমি ডিসিশনটা নেই যে আমি ছেলেই হচ্ছে আমার বড় First চাকরি, priority, এরকম আচ্ছা। টাইপের ছিল ডিসিশনটা। তো যাই হোক, ছেলে বড় হয় আস্তে আস্তে, ওর এই সমস্যা যেটা আমি ক্রাইসিসটা ওটা আমি কাটিয়ে উঠি। তারপর আমার কাছে মনে হলো যে হ্যাঁ, ওই সময়টা আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। আমার বান্ধবীরা সবাই ভালো রেজাল্ট করে অনেক ভালো ভালো খুব জায়গায় আছে, স্বাভাবিক কিন্তু এটা, আমি কিছু করতে পারছি না। তারপরে আমি হাজব্যান্ডের সাথে দেশে বাইরে চলে যাই। তারপর ওখান থেকে ফিরে এসে তারপর আমি টেলিভিশন চ্যানেলে আসলে যেটা বলে যে হ্যাঁ, একটা জায়গায় গিয়ে আর্ন করার যে ব্যাপারটা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, সেটা আমি করি, নিজেকে একটু স্টেবল করার চেষ্টা করি। ওই পিরিয়ডটা থেকে আস্তে আস্তে তখন আমার সাথে আখিদির পরিচয় হয়। ওখান থেকে আমাদের দুজনের শাড়ির প্রতি ভালোবাসা, ওখান থেকে আমাদের ত্রিভুর জন্ম। তো যেটা হয়, হ্যাঁ, আমি এখন প্রাউডলি বলতে পারি যে টেলিভিশন চ্যানেলে যেটা আর্ন করতাম তার চাইতে আমি বেশি এখন ত্রিভু থেকে আর্ন করি। এটা তো মানে রিস্কের এটাই আসলে রেজাল্ট, হ্যাঁ, না এটাই কিন্তু result, আসলে হ্যাঁ। সেই রেজাল্টটা পাওয়া যেত না। আখি আপুর কাছ থেকেও গল্পটা শুনবো, তবে একটা ব্রেকের পরে। হ্যাঁ শিওর। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে, তাই দ্রুত যাচ্ছি, দ্রুত ফিরে আসছি ব্রেকের পরে। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, তাই যারা এখনো জয়েন করেননি দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে জয়েন করে ফেলুন। আর জয়েন করার জন্য কি করতে হবে? একটা ছোট্ট শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী, কারণ এটা আমাদের লেডিস ক্লাব। আপু, আপনার কাছে আসি, এই সেম প্রশ্নটাই আপনার কাছে, যে একটা স্টেবল জব ছেড়ে এরকম একটা বিজনেসের রিস্ক নেওয়াটা আসলে তখন মাথায় কি কাজ করছিল বা এখন কেমন লাগে? আমি না ছোটবেলা থেকে একটু এরকম, মানে আচ্ছা Risk taker. হ্যাঁ, একটু রিস্ক টেকার তো আছি, আর একটু হচ্ছে এটা অনেকদিন করে ফেলেছি, আচ্ছা এটাতে এই প্রবলেম, আমি এটা ছাড়বো, এটা ছেড়ে এটা আমি অন্যটা করব, এবং করব মানে করব, খুবই ফোকাসড থাকি আমি। যে কোনো কাজ যদি আমার মনে হয় যে আমি এটা করব, আমি খুবই ফোকাস থাকি। সেটা জীবনের মানে ব্যক্তিগত জীবন হতে পারে, সেটা মানে যে কোনো কিছু হতে পারে, সেটা অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রেও আমার একই রকমের চিন্তা ভাবনা। আমার কাছে মনে হয়েছে 12 বছর আমি কাজ করেছি টেলিভিশনে, অনেক লম্বা সময়, এবং কখনো না কখনো আমাকে তো আসলে ছাড়তে হতো জায়গাটা। আমি বলছি না যে ত্রিভো আমাকে কখনোই ছাড়তে হবে না, তবু নিজের কিছু একটা, আমার নিজের হাতে গড়ে তোলা জিনিস আমি বলতে পারবো যে আমি, যদি আমার পরে কেউ ত্রিভো স্বত্বাধিকারী হয়, আমি বলতে পারবো আমি তৈরি করে দিয়ে গেছিলাম। জলিদীপ বলতে পারবে আমরা তৈরি করে দিয়ে গেছিলাম, তারপর ওকে আমরা হ্যান্ড ওভার করেছি, বিষয়টা এরকম। তো ওই ক্ষুধাটা আমার মধ্যে খুব ছিল, তাই একেবারে নিশ্চিত অর্থনৈতিক একটা পেশার মধ্যে থেকেও আমার কাছে আমি কখনো কখনো আমাদের ওই জায়গাটাতেই মিলেছে যে আমাদের কোথাও একটা নিজে কিছু একটা করব, নিজে কিছু একটা করব, এই যে একটা ফিলিং, ওইটা থেকে কিন্তু ত্রিভোর জন্ম। যে আচ্ছা, যদি জেনারেশন জি মানে জেন জির ভাষায় বলি, ভাইবিং মেলা, একদম পুরো ভাইবিং মিলে গেছে আপনাদের, একদমই তাই। সেখান থেকে যে তখন আমরা বললাম যে না, চাকরি তো চাকরি। হ্যাঁ। এখন এই যে আমাদের কাছে কেউ এসে সিভি দেয়, আমাদের কাছে আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে আরো অনেকের, আমাদের দ্বারা আরো অনেকে চলছে, ওইটা না একটা অন্যরকম আনন্দ। ওইটার মধ্যে আমি বলছি না যে আমার অধীনস্থ কেউ আছে, আমার টিমে আমরা অনেকে মিলে আমরা আরেকটা প্রতিষ্ঠান তৈরি করেছি, ওইটার আনন্দটা একটা অন্যরকম এবং আমরা আনন্দ। সহকর্মী বলি, হ্যাঁ, তাই না? ওইটাই, আমরা যে কখনো না, বলি না সেটাই যে, বলছি হ্যাঁ। যে আমরা অনেকে মিলে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, এবং সেটা থেকে আমি আর্ন করছি, দিদি আর্ন করছে, বাকিরা আর্ন করছে, ওইটার একটা অন্য আনন্দ। তো ওইটা আমার মধ্যে সবসময় ওই ক্ষুধাটা ছিল, নতুন কিছু করার একটা প্রয়াস, নতুন কিছু করব এবং সেটাতে স্টেবল হব, হয়ে দেখাবো, দ্যাটস ইট। ওইটা আমার সবসময় ফোকাস থাকে। তো আমার ত্রিভো এভাবেই জন্ম। বাহ, চমৎকার চমৎকার বলেছেন। এবার একটু আপনার আসি আপু, সমাপ্তি আপু, এই যে মানে শিক্ষকতাই কেন, যদি ছোট করে একদম প্রশ্নটা আমি করলাম, শিক্ষকতাই কেন? কোনোদিন চিন্তা করি নাই আচ্ছা। যে শিক্ষকতা করব।
একদম ছোটবেলায় বাচ্চারা যেরকম অনেক কিছু হতে চায়, আমি কখনো কাউকে বলি নাই আমি রাজমিস্ত্রি হতে চেতাম। মানে আমার আশেপাশে বিল্ডিং হচ্ছে, ইট গাঁথা, সিমেন্ট এই করছে, আমার ওগুলো দেখতে খুব ভালো লাগতো, তো ওটাও হতে চেয়েছি, এরকম একটা অবস্থা। তো তারপরে একটু বড় হতে হতে চেঞ্জ হয় না, এরকম অনেক কিছু। তো আমার বাবা ব্যাংকার ছিলেন, আর একটু বড় হওয়ার পরে আমরা 6 ভাই বোন, আমার বড় ভাই ব্যাংকার, আমার বড় আপু ব্যাংকার, তারপরে যদিও দেশের বাড়ি চলে গেছিল সব, হ্যাঁ তখন আমার প্ল্যান হচ্ছে আমি ব্যাংকার হব। তারপর যখন আমি লাস্টে MBA করতে, যে লাস্ট সেমিস্টারে ইন্টার্নশিপ করতে হয়, যখন একটা ব্যাংকে গেলাম, আমার কাছে মনে হলো এই কাজটা আমার না। এটা অনেক একঘেয়ে টাইপের একটা কাজ, যে ওরা যেটা এনজয় করছে, আমার বাবা এখনও ব্যাংকিংয়ের গল্প বললে খুব মনে হয় যে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। তো আমার কাছে মনে হয়েছে এই কাজটা আমার জন্য খুব মানে পছন্দনীয় না, একঘেয়ে লাগছে। আর তারপরে বিভিন্ন জায়গায় CV দিচ্ছিলাম বা অ্যাপ্লাই করছিলাম, হঠাৎ করে এরকম সিটি কলেজে হয়ে গেল। প্রথম 3 মাসও আমি বুঝি নাই যে আমি এখানে থেকে যাব। আচ্ছা, 3 মাস আমার মনে হলো যে এই যে প্রত্যেক বছর এতগুলো বাচ্চা আসছে, প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন ফেস, আমি অনেক মানুষ পছন্দ করি। আপনি তো মনে হয় 13 দিকে জয়েন করেছেন, 2010 হ্যাঁ 10-এ জয়েন করেছি। তো তখন আমার মনে হলো লাইক আপনাকে এখন বলতে পারি যে ট্রিপে গিয়ে ওনাদেরকে ভালো লেগে গেল, একটা মানে পার্সোনালিটি দেখে হোক বা যেখানেই যাই আমার মানুষ ভালো লাগে। হতে পারে সেটা আমরা অনেকগুলো ভাই বোন, 6 ভাই বোন, আমি 6 নম্বর, তো অনেক মানুষের সাথে থেকে থেকে তো ওই প্রত্যেক বছর বাচ্চারা আসছে বা প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন ফেস, ওরা আগ্রহ নিয়ে আমার কথা শুনছে, আমি ওদের সাথে ইন্টারাক্ট করছি, বিভিন্ন জিনিস বলছি, বা সেটা শুধু পড়ার কথাই হবে এরকম না, পড়ার বাইরেও দেখা যায় যে অনেক সময় বাচ্চারা কিন্তু টিচারদেরকে খুব মানে বাবা মায়ের চাইতেও অনেক সময় বেশি মনে করে, যে কথাটা বাবা মা বলছে সেটার চাইতেও দেখবেন বাসায় যেয়ে বলে না আমার টিচার এটা বলেছে এভাবেই হবে, সেটা ভুল হলেও টিচার রাইট। তো এরকম ওরা অনেক কিছু শেয়ার করে, অনেক ফিলিংস, অনেক কিছু, যেটা আমার খুব ভালো লেগে যায়। তো তারপরে থেকে গেলাম এই এখন। আপনার এই যে বললেন যে সমস্ত বাচ্চাদের মনোযোগ দিয়ে শুনছে, তো আপনারই 12-13 সেশনের একজন কাউন্সিলর, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট বয় প্লাস হচ্ছে ক্লাস ক্যাপ্টেন মিলে মনে হয়, সে আমাকে বলেছে গতকালকে যখন দেখেছে পোস্টটা, সে আমাকে বলেছে উনি আমাদের ম্যাডামকে বলবেন ম্যাডাম এত সুন্দর করে কিভাবে পড়াতো যে আমরা সবাই মিলে মন্ত্রমুগ্ধর মতো ম্যাডামের কথা শুনতাম। এটা তো আসলে আমি বলতে পারবো না, আমার কাজ পড়ানো, আমি পড়াচ্ছি। তবে একটা জিনিস বলতে পারি যে কথা বলতে পারা বা এটা আসলে আমার কোনো নিজের কোয়ালিটি না। আমার বাবা খুব সুন্দর করে গল্প করতে পারেন। তো ছোটবেলা থেকে আমরা এরকম হয়েছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আব্বা গল্প শুরু করেছেন, এটা হবে এখন যেরকম আমরা সিরিজ দেখি না, সিরিজ 1-2 এরকম, তো এরকম এপিসোড ওয়াইজ হতো যে আজকে এতটুকু ইলেকট্রিসিটি চলে আসলে ওই এপিসোড শেষ। তো ওই গল্পটা আবার আমরা ওয়েট করছি আগামী দিন, কালকে আবার আব্বা কখন গল্প শুরু করবে আমরা আবার শুনবো। তো এখনো আমি বাসায় গেলে বসে থাকি যে আব্বা কোনো একটা অনেক বছর আগের স্মৃতি হয়তো বলছেন, ওটা শুনছি। তো ওই যে গল্প বলার একটা ধরন বা কথা বলতে পারা, হয়তো ওইটা কিছুটা আমি শিখেছি, আমি জানি না। তো ওইভাবে হচ্ছে কথা বলতে পছন্দ করা। স্কুল কলেজে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আবৃত্তি করতাম বা উপস্থিত বক্তৃতা, এগুলো একটা ছিল। তো এটা থেকে হয়তো আমি ওই যে ক্লাসে কথা বলা বা অন্যদের সাথে কথা বলা, যোগাযোগ করার একটা ক্ষমতা হয়তো এটার কারণে, আর বাকিটা আমার স্টুডেন্টরা বলতে পারবে। তারা তো অবশ্যই মন্ত্রমুগ্ধর মতো শুনতো বিধায় কিন্তু প্রশ্নটা আমাকে করেছে, না হলে তো এটা তো আসলে আমি বলতে পারবো না, আমি চেষ্টা করেছি আমার ক্লাস কন্ট্রোল করার, না হলে তো ওদেরকে পড়াতে পারবো না। তবে এটা কিন্তু আমাদের দুজনেরই মানে খুবই কৌতূহলের বিষয় ছিল যে সমাপ্তি আপা যখন ক্লাস নেয় তিনি আসলে কিভাবে ক্লাস নেয় আমরা দেখতে চাই। এবং তার স্টুডেন্ট নাকি বলে যে আপনি হাসতে পারেন ম্যাম, জীবনে প্রথম আপনাকে হাসতে দেখলাম। আমি তো পুরো মানে পুরো আড্ডা জুড়ে আমি হাসিই দেখছি। এক্স্যাক্টলি, আমরা যখন ট্রিপে গেলাম তখন থেকে সমাপ্তি আপু যে টিচার, আমরা সেটা প্রথমে জানতাম না, তারপর জানলাম, জেনে বললাম মাই গড এরকম টিচার, মানে আমাদের মতো আমরা ভেবেছি কোন স্কুলের টিচার, কিন্ডারগার্টেন পড়ায়, এরকম ভাবছি, পরে দেখি না কলেজের। এবং
ভালোর মতন সব স্টুডেন্টরা তাকে খুবই ভয় পায়। এগুলো দেখে তো আমরা মানে এখন আমরা মন্ত্রমুগ্ধ যে কি এটা কি করে স্পেশালি ভয় দেখাই এরকম না, মারধর তো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, আমি বোধহয় একটু বকা দিই বেশি, আমার স্টুডেন্টরা বলতে পারবে, একটু রাগী আছি। তো যেটা হয় যে মনে হয় মানে বাসায় তো মনে হয় কেউ বিশ্বাস করতে চায় না, কারণ সাধারণত ছোট মেয়েটা আদরের বেশি হয়, তো সেই আদরের ছোট মেয়ে ক্লাসে যে বকা দিচ্ছে পড়াচ্ছে এটাও তো মনে হয় বিশ্বাস করা না, হজম এটা করা বিশ্বাস কঠিন। করছে কারণ হচ্ছে আমার ভাই বোনদের বাচ্চা কাচ্চারা ওরাও আমাকে বেশ একটু মানে মেনে চলে, বা সমস্ত ইনফরমেশন আমি গেলে হয়তো দেখা যাচ্ছে যে বাসায় ঢুকেছি তার আগে সিঁড়িঘর থেকেই বলতে বলতে ফুপু আজকে এটা হয়েছে, বাবা মা এগুলো করেছে, সব ইনফরমেশন আমাকে দিয়ে দেয়। তার মধ্যে ফুপু যখন টিচার তখন তো আরেকটু বেশি আরেকটু কনসার্ন বেশি থাকতে হয় যে পড়াশোনার খবরটাও তো নেবে ফুপু। হ্যাঁ, ওটা একটু হয়, থাকে আর কি ওরা। তো একটু আমি জলিয়াপুর কাছে আসি। জলিয়াপু, এই যে বিজনেসটা রান করছেন এবং আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার সন্তান দেশের বাইরে থাকে, তো অনেক সময় দেখা যায় যে ওই ছেলেমেয়েরা যখন এই ডিসিশনটা নেয় যে দেশের বাইরে পড়তে যাবে, বা বাবা মারাই যখন তাদেরকে পাঠান, তো অনেক না বলা কথা থাকে, যেহেতু আজকে আমরা মনের কথাগুলো বা যত কথা আছে সব বলার চেষ্টা করছি, তো একটু যদি বলতেন যে ওই মোমেন্টটা কেমন ছিল আপনার জন্য যখন আপনার সন্তান গেল দেশের বাইরে? আমার যেহেতু একটাই সন্তান, তো ও ছোটবেলায় একটু ওকে নিয়ে আমি খুব স্ট্রাগল করেছি। একটা এই যে ও একটু অসুস্থ ছিল, তারপর এখন পুরোপুরি কিওর। ওর পড়াশোনাটা শুরুই হয় হচ্ছে দেশের বাইরে। আচ্ছা। তো ওর যখন আমরা দেশে ফিরে আসি তখন ও খুবই অ্যাডজাস্ট করতে, এখানকার পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করতে ওর একটু সমস্যা হচ্ছিল। তখন থেকেই ও বলতো যে মা আমি আরেকটু বড় হলে চলে যাব দেশের বাইরে। ওর ইচ্ছেটাই ছিল এরকম। তারপর যখন সুযোগ হলো যে হ্যাঁ এখন ওকে দেশে বাইরে পাঠানোর সুযোগ হলো, তখন আমি চিন্তা করতাম যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি চলে যাব। এটা অসম্ভব ব্যাপার, ওকে রেখে আমি কিভাবে থাকবো। তারপর যেটা হয় যে আমি ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করাতে গেলাম, সব কিছু দিয়ে ওখানে থেকে 1 মাসের মতো ছিলাম। তো ওই সময়টায় ওকে দেখছি যে ও তো আসলে আমার জন্য অনেকটা বিজি হয়ে যাচ্ছে। ও হয়তো ডর্মে সিট পেয়ে গেছে কিন্তু উঠতে পারছে না, কারণ মা তো হোটেলে অবস্থান করছে। তো এইসব কারণে মনে হচ্ছে এত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, আমি আছি এখানে, যে টাকা পয়সাটা খরচ হচ্ছে ওই টাকা পয়সাটা ও একটু ভালো মতো চলুক। হ্যাঁ, তো ওই জিনিসটা ছিল যে আমি মনে হয় ওকে ছাড়া থাকতে পারবো না। সময় পরিস্থিতি সব কিছু নিয়ে মনে হলো যে না, আমার মানে আমি আসলে থেকে গেলে, ওর সাথে থেকে গেলে এটা আমি হয়তো এখন আমার সেই অ্যাবিলিটি নাই। সব কিছু মিলে তখন আমি দেশেই আমার অবস্থান। এখন ছেলে আছে, একটাই ছেলে। এটা আসলে বলা মানে ফিলিংসটা আসলে ওভাবে বলে কয়ে আসলে বোঝানো যাবে না যে কেমন লাগে। এটা হয়তো আমার মাও হয়তো বলতে পারে যে বিয়ে হলে বাচ্চারা চলে যায় বা মেয়ে বিয়ে হলে পর হয়ে যায়, কিন্তু মেয়ে তো একটা সংসার পায়, আশেপাশে অনেক মানুষ পায়। কিন্তু বাচ্চারা যখন সন্তান, সেটা ছেলে হোক মেয়ে হোক, যখন দেশের বাইরে পড়তে যায় ও একদম একাই কিন্তু ওকে স্ট্রাগলটা করতে হয়। তো ওটা মায়ের দিক থেকে কিছু করতে পারি না। হ্যাঁ, দেখা ছাড়া আসলে কিছু করতে পারি না। কঠিন একটা আসলে বিষয়। তো এই কথা বলতে বলতে আরেকটা ব্রেক নেওয়ার সময় হলো। দর্শক, আরো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে, আর জুমের বন্ধুরাও কিন্তু জয়েন করা শুরু করে দিয়েছে। তাই যারা এখনও জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলুন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা কিন্তু আপনার টেলিভিশন, ফেসবুক এবং ইউটিউব সব জায়গাতেই আছি, তাই যে যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাদেরকে জয়েন করে ফেলতে হবে খুবই দ্রুত। সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের। তো আড্ডা দিতে দিতে আমাদের জুমের বন্ধুরা জয়েন করে ফেলেছে। প্রথমে আমি একটু নাজিয়া আপুর কাছে যাই। নাজিয়া আপু সুদূর আমেরিকা থেকে আমাদেরকে জয়েন করেছেন। আপু গুড মর্নিং। আপু আপনার সাউন্ডে মনে হয় একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপু? কেমন আছো? আছি, খুবই ভালো আছি। তো কেমন যাচ্ছে এই যে ঈদ? আপনার তো সম্ভবত আগামীকালকে ঈদ, তাই না? আগামীকাল ঈদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, কোরবানি ঈদটা খুব
খুব বিরাট করে কিছু হয় না। বেশিরভাগ মানুষই দেশে কোরবানি দেয়, মানে আমার জানা মতে। আর যারা এখানে দেয় তারা ওই যে ফার্মে চলে যায়, স্লটার হাউস থাকে ওখানে, একটা পিকনিকের মতো করে। ওরা সারাদিন সকালবেলা চলে যায়। আর এখানকার গরু তো মানে বুঝতেই পারছো, এটা একটা হাতির সমান। সো ওই ওই মাংস কাটতে হয়তো অনেক সময় লেগে যায়, সারাদিন লেগে যায়, কোনোদিন পায় 2-1 দিন পরেও ও পেয়ে বাবা। যায়। আচ্ছা। গরুর চেহারাও হয়তো দেখে না, এমন ভাবে হয়। বাট হয় যা, ওটাও অনেকে প্রেফার করে ওভাবে করাটা। কিন্তু আমার কাছে সেই বাঙালি ট্রেডিশনটাই পছন্দ, মানে প্রেফার করি আর কি। এটা পছন্দের অপছন্দের কিছু নাই, এটা প্রেফার করা হয় দেশের মানুষের। এখানে তুমি কাকে দিবে মাংস? ওগুলো তো মোটামুটি বেশিরভাগই নিজের পেটেই যায়। আর আত্মীয় স্বজনদের মানে সবারই এখন রেড মিটের উপরে একটা রেস্ট্রিকশন চলে এসছে, বরং দেশে দেওয়াটাই বেটার মনে হয়। আমি খুব এনজয় করছিলাম এই স্টুডিওর আজকে যে গেস্ট এসছে, সবাই সবার কথা আমার খুব ভালো লাগছে। ওরা কিভাবে এই যে উম, এটা এটা শুরু করলো, নিজে একা জার্নি করা, বা আম, এই যে ভেকেশনে যাওয়া, একা ভেকেশনে যাওয়া। আম, আমি জিজ্ঞেস করতে চাই, হোয়াট মোটিভেটেড ইউ, যে কেন একা এটা? আম, তুমি মানে কেন তোমরা তোমাদের বোন, সবারই তো বোন আছে, আহ, বা কাজিন থাকে, দেশে তো অনেক থাকে। ওয়াই বাই ইয়োর সেলফ, এটা আমার প্রশ্ন। আর এটাও হতে পারে ওয়াই নট, তোমরা উল্টা আমাকে প্রশ্ন করতে পারো ওয়াই নট। কিন্তু বেড়াতে গেলে মনে হয় যে আচ্ছা কারোর সাথে যাই, কিন্তু আমি আবার একা বেড়াতেও পছন্দ করি। আমি জাস্ট তোমাদের পার্সপেক্টিভটা জানতে চাচ্ছি, কেন বাই ইয়োর সেলফ? হ্যাঁ, যার ইচ্ছা। সমাপ্তি আপু শুরু করো। আচ্ছা, আমি বলি, আমি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে অনেক পছন্দ করি, কিন্তু সব সময় সবার সময় হয় না, কিন্তু আমার ইচ্ছাটা হয়তো বেশি আছে। আরেকটা জিনিস, ফ্যামিলি মেম্বারের সাথে গেলে সবার সবকিছু মেনটেন করতে হয়, মানে আমাকে রেসপন্সিবিলিটিও নিতে হচ্ছে। তো মাঝে মাঝে ইচ্ছা করে কোনো দায়িত্ব ছাড়া ঘুরবো, মানে আমি অন্য কারো দায়িত্ব নিচ্ছি না, বরং শুধু নিজের আনন্দটুকু, শুধু নিজের দায়িত্বটুকু নিয়ে ঘুরে আসব, এটা অন্যরকম। আর সবাই মিলে সেটাও আলাদা আনন্দ, সেটা মজা, সেটাও একটা, মানে ঘুরতে যাই না ওরকম তা না, ওটাও যাই। আর এটা আমি এই জন্য পছন্দ করি। আচ্ছা, আর আমার ক্ষেত্রে হচ্ছে সমাপ্তি আপুর মতনই আমি বলবো, আমি খুবই ভালোবাসি এক ঝাঁক মানুষের সঙ্গে ঘুরতে। খুবই হাহাহিহি হবে, এক প্লেটে খাবার খাওয়া হবে, টেনে ছিঁড়ে খাওয়া হয় না, মানে sharing। এক শেয়ারিং, মানে খুব খুব পছন্দ করি। আমি খুবই একজন মানে ফ্যামিলি Oriented পার্সন, person, হ্যাঁ, মানে আমি খুবই পছন্দ করি যে অনেককে মিলে 20-25 জন মিলে একসঙ্গে ট্যুরে যাওয়া। কিন্তু একই সাথে আমি মনে করি সোলো ট্রিপটার আমি একটা নাম দিয়েছি সোল ট্রিপ, নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য, নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য। তার মানে এই না যে আমি অনেকের সঙ্গে গিয়ে শান্তি পাচ্ছি না। ওই সোল ট্রিপটাতে যেটা হয়, আমার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়ে যে আমি একা একা এই দেশটা ঘুরে ফেলেছি, এরপরে আমি একা একা এই দেশের আর কোথায় কোথায় কি আছে দেখে ফেলি, বা ওই জায়গাটার কোথায় কোথায় কি খাবার আছে টেস্ট করি। এই গল্পগুলো আমার সঙ্গে জমা হোক, স্মৃতিগুলো আমি আমার সন্তানকে শোনাই, আমার পরিবারের মানুষজনকে শোনাই, আমার বন্ধুদের শোনাই। এটা আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক, আমি অনেক বেশি আত্মবিশ্বাসী আমার নিজের কাছে ফিল করি, সেজন্য আমি একা ঘুরতে পছন্দ করি। জলি আপু। আহ, হ্যাঁ, আমারও তাই একই, যে আমরা সবাই মিলে একসাথে তো ঘুরতে যেতে পছন্দ করি। আমার ফ্যামিলি, বিশেষ করে যেটা হয় হাজব্যান্ড ছেলে, 3জন মিলে ঘুরতে পছন্দ করি খুব। আর নিজেরও যে মি টাইম বলে না, একটা অনেক সময় দেশের বাইরেও ঘুরতে যাওয়া লাগে না, আমি একটা রিক্সা করে নিয়ে একা একা ঘুরতে বেরোলাম, নিজের জন্য একটু কফি খেলাম, বা আমি আমার ঘরে বসেই একটা সলিড টাইম, নিজের ওন একটা টাইম আমি বেছে নিলাম, হাঁ করে হয়তো আকাশের দিকে হঠাৎ করে তাকিয়ে থাকলাম, গাছের সাথে কথা বললাম। ওই যে একটা মি টাইম, একটা ক্ষণ, সেই ক্ষণটা হয়তো যখন আমি একটা সলো ট্রিপে যাব, সেই ক্ষণটা সময়টা হয়তো একটু বেশি হয়, লম্বা হয়, দীর্ঘ হয়। ওই যে একটা ইনার যে নিজেকে অনেক কিছুতে শান্তি দেওয়া এবং নিজেকে মোটিভেট করা যায়, আচ্ছা এই জিনিসটা হয়তো কোনো একটা সুন্দর জিনিস দেখে তাকিয়ে থেকে
ওকে দেখা, মানে ওই সুন্দর জিনিসটাকে দেখা, নিজের ভেতর নেয়া, নিজের সাথে কথা বলে নিজেকে অনেক কিছু নিজের নিজেকে মানে সর্বোপরি নিজেকে বুঝতে পারা যায়। আর যেটা হয় অনেক কিছু থাকে না, সংসার সমাজ সবকিছু নিয়ে, ফ্যামিলি সবকিছু নিয়ে অনেক কিছু নিজের ভেতর অনেক ঝড় ঝঞ্ঝাট ওগুলোকে থাকে, একটু side-এ রেখে ওগুলো সাইডে রেখে একটা সময় নিজের সাথে নিজে যুদ্ধ করে নিজেকে একটু বুঝতে দেওয়া, ওইটুকুটা একটা মানে অন্যরকম ফিলিংস। চমৎকারভাবে তিনজন কিন্তু চমৎকারভাবে বলেছেন এবং এই তিনজনের কথা আবার একটা ছোট লিঙ্ক আছে, ওটা হচ্ছে যে আপনারা সোলো এই কারণে ট্রিপ করেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, খুব চমৎকারভাবে আপনারা বুঝিয়েছেন। আর এই কথা শুনতে শুনতে হঠাৎ করে আমার মনে পড়লো যে আখি আপু খুব চমৎকার গান গায়, ছোট করে দুই লাইন যদি গিয়ে শোনাতেন আমাদের। আপুর প্রশ্নের উত্তর শোনা হয়েছে, এবার তো আপুর উত্তরটাও একটু শুনতাম যে ওনার কেমন লাগছে। হ্যাঁ, গান শোনার পর? আপুকে তো আমি শোনাবো, আগে আপনার গান শুনতে চাই। আচ্ছা, আমি আজকে যেহেতু আমার যত কথা নিয়ে অনুষ্ঠান, আমার কাছে মনে হয় কথা দিয়ে একটা গান করি। আমি গান করতাম কিন্তু খুবই এখন প্র্যাকটিস নেই, খুবই ইউজুয়াল কথাবার্তা যে আসলেই নেই। তবু কেউ যখন গান শুনতে চায়, এটাই না তো বলতে তবু যখন কেউ চাচ্ছিলাম। গান শুনতে চায় আমার খারাপ গলা নিয়েও আমি শোনাই, কারণ আমি ভালোবাসি। আমি ছোটবেলা থেকেই গান করেছি, আমি চেষ্টা করছি। আমার খুব প্রিয় একটা গান, জানি না কতটুকু পারবো। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময়ে চোখে চোখ রেখে মনে মনে হয় ব্যাকুলতা, আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। চমৎকার, খুবই মিষ্টি গলার। কে বলেছে মানে আমার গলা প্র্যাকটিস নেই, বাট আরো ভালো হতো যদি প্র্যাকটিস থাকতো। কি হতো সেটাই আমরা আসলে ভাবছি। হ্যাঁ। হ্যাঁ, আমরা কিন্তু এই একটা গানে কিন্তু ছাড়ছি না, যেহেতু একবার গানের মানে খাতা খুলে গেছে। আজকে আড্ডা শেষ হওয়া অবধি আরো 2-3টা হয়ে যাবে আশা আচ্ছা করি। ঠিক আছে, হবে। ওকে, একটু নাজিয়া আপুর কাছে আবার একটু যাই। আপু, আশা করি আপনি উত্তর পেয়েছেন এবং আপনার যদি কিছু বলার থাকে। খুবই আর খুব ভালো লাগলো। এটা মনে হয় নেটওয়ার্কের বাইরে একটা নাটকের গান, তাই না? হ্যাঁ, আমার নাটকটা খুব ভালো লেগেছিল। যাই হোক, খুব চমৎকার পেয়েছো, ভীষণ ভালো লেগেছে। আমি আসলে আরো কিছু গান শুনতে চাই তোমার গলায়, রিকোয়েস্ট থাকলো। আর হচ্ছে যে হ্যাঁ, আমি নিজেও একা ঘুরতে কিন্তু পছন্দ করি। মি টাইমে আমি অনেক বিশ্বাসী। আমি যত নতুন মুভি রিলিজ হয় সেগুলো একাই দেখতে যাই থিয়েটারে, কারণ আমি মনে করি আমার সাথে কেউ গেলে তাকে এন্টারটেইন করতে হবে, আমার কারণ মুভিতে কনসেন্ট্রেট করতে পারবো না। সেই আর অনেক প্রশ্ন করবে, সো এই জন্য আমার কাছে মনে হয় মানে মুভি রিলেটেড প্রশ্ন করবে হয়তোবা। তা আমার কাছে মনে হয় মুভিটা আমি বেশ এনজয় করি একা দেখে। অনেক কিছুই একা করা হয় এই দেশে, যেহেতু থাকি, অনেক আর কিছুই একা করা হয়। আর আমার আজকে থেকে ভালো হচ্ছে লাগে। এটা নাজিয়া আপু আমার আইডল হয়ে গেলেন, যে আমি সব একাই করব, কাউকে বিরক্ত করব না, এন্টারটেইন করার কোনো স্কোপ রাখবো না, আমি একা আমি করব। খুব বিশ্বাস করি যে ভেকেশনে গেলে অন্যকে এন্টারটেইন করার থেকে নিজেকে এন্টারটেইন করাটা বেশি বেশি ইম্পর্টেন্ট। জরুরি, কারণ অনেক অনেক ধন্যবাদ আপু। ভেকেশনটা নিজের জন্য, নিজের সোলের জন্য। আর তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, তোমরা আমি প্রথম 2 মিনিট হয়তো মিস করেছি শুনতে, কোন কোন দেশে তোমাদের যাওয়া হয়েছে এবং কোন দেশটাতে তোমাদের যাওয়ার সবচেয়ে ইচ্ছা, আর কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে, কেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমরা নেব, তবে তার আগে একটা ব্রেক নিয়ে আসতে হবে আমাকে। দর্শক, আবারও একবার আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের যত কথা নিয়ে ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা কিন্তু চলছে। যারা যারা এখনও যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যেতে হবে আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আমি জানি যে সামনে আমাদের কোরবানি, তাই অনেকেই হয়তো বা ব্যস্ত আছেন, তারপরও আমি আশা করব আমাদের এই কথা বলার প্ল্যাটফর্মটা আপনারা মিস করবেন না। তাই যারা যারা এখনও যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যান।
আমরা কথা বলছি, আমাদের নাজিয়া আপু কিন্তু একটা প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে আপনারা এখন পর্যন্ত কোন কোন জায়গায় ঘুরেছেন এবং বাকেট লিস্টে কোন জায়গা আছে এবং কেন, একটু যদি বলতেন। কে বলবে? আপু আপনি বলেন। আচ্ছা, আমি দেশের বাইরে গিয়েছি। ইউকেতে আসলে ঘুরতে যাওয়া বলা ঠিক হবে না, ওখানে আমার বোন থাকে, আমার কয়েকবার যাওয়া হয়েছে। আর এরপরে মালদ্বীপস গেলাম, থাইল্যান্ড গেলাম, নেপাল, ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় গেলাম, এরকম ঘোরাঘুরি হয়েছে দেশের বাইরে। তবে আমি বলবো সবচাইতে সুন্দর জায়গা পৃথিবী সেটা হচ্ছে বান্দরবান। আচ্ছা, স্পেশালি বান্দরবানে কেউ যদি থানচি রিমাক্রি ওই পর্যন্ত যেতে পারে বা আর একটু গেল নাফাকুম, অসাধারণ সুন্দর জায়গা। সাঙ্গু নদী পার হয়ে, আমি শুনেছি বর্ষার সময় নাকি বেশি সুন্দর। বর্ষার সময় সাঙ্গু নদী দিয়ে যদি কেউ যেতে পারে, আমার মনে হয় পৃথিবীর আর যেখানেই ঘুরে আসুক যত সুন্দর জায়গায়, নেপালে ঘুরতে গিয়েছি, আলাদা রকমের পাহাড়, আলাদা রকমের সৌন্দর্য, কিন্তু তারপরও আমি বলবো বান্দরবান বেস্ট। বান্দরবান সবচেয়ে সুন্দর আর জায়গা। বাকেট লিস্টে কোন জায়গা? বাকেট লিস্টে আমি আসলে বাংলাদেশের মোট 38টা জেলায় ঘুরেছি, বাকিগুলো আমার বাকেট লিস্টে আছে। আমি আগে দেশের সবগুলো জেলায় যেতে চাই। চমৎকার। আমি নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ, তারপর আর কোথায় গেছি জলিদি, আমরা যেহেতু বেশি বেশি অনেক ইন্ডিয়ার অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, এটা তো আসলে বলার মতনই, মানে বলা ইন্ডিয়া ঘোরাটা আসলে এখন খুব বাংলাদেশ ঘোরার মতন হয়ে গেছে। মালদ্বীপ বলেছি তো এই জায়গাগুলোতে যাওয়া হয়েছে। আমি একদমই মানে হয় না উত্তর ঠিক করে রাখছিলাম, বাট উত্তরটা সে দিয়ে দিছে আগে। বান্দরবান, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে গিয়ে আমার মানে দারুণ লেগেছে। সাইরু বিশেষ করে ওখানে গিয়ে তো আমার কাছে মনে হয়েছে এত সুন্দর জায়গা। আমরা আসলে দেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। রাঙামাটি আমি গেছি, আমার অনেক জায়গা ঘোরা হয়েছে। রাঙামাটিতে গিয়ে আমার মনে হয়েছে যে দেশে এত সুন্দর জায়গা আমরা বাইরে কোথায় খুঁজবো। আবার বাকেট লিস্টের কথা যদি বলা হয়, আমি যখন ওই যে বললাম না, কেউ যখন ঘুরে এসে গল্প বলে যে এই জায়গাটায় গেছিলাম, এই জায়গাটা এরকম অপার্থিব লেগেছে, এরকম জলিদি, আর আমি যেহেতু সময়টা অনেকটা কাটানো হয় একসঙ্গে, জলিদি নায়াগ্রা ফলস দেখে এসে আমাকে ওই গল্প বলেছে। ওই গল্প শোনার পর থেকে আমার মনে হয় আমি কখনো নায়াগ্রা দেখতে যাব। এবং নায়াগ্রা ওই যে ওনারা বোধহয় একদম বোটে করে নিচে নামার কারণে সেই রেইনবো, সেই পায়রা উঠছে, সেই যে ছবি আর ভিডিও সব দেখে, ওটা আমার বাকেট লিস্টে আছে। যদিও দেশেও অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু ওটা আমার আসলেই বাকেট লিস্ট, ওটা আমি যেতে চাই। আচ্ছা, এবার জলি। আমি মালয়েশিয়াতে তো অনেক বছর ছিলাম, প্রায় 6 বছর ছিলাম। মালয়েশিয়ার আমার প্রতিটা স্টেট দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে একা ছেড়ে দিলে মনে হয় আমি যেতে পারবো, এরকম আর কি, যে একা ছেড়ে দিলে একা একাই হেঁটে হেঁটে যেতে পারবো, এরকম আমার ফিলিংসটা হয়। জাপান, ইউএসের কিছু স্টেটের ঘুরেছি, তারপরে থাইল্যান্ড, মালদ্বীপস, তারপরে সিঙ্গাপুর। আপনি হেল্প নিতে পারেন ইন্ডিয়া। আপু, হেল্প নিতে পারেন। একসাথে যাই, দেখা গেছে যে পরিচয়ের পরে অনেক জায়গায়, দেশের অনেক জায়গা বা দেশের বাইরে আমরা সেখান থেকে একসাথে মিস গেছি। হয়ে গেলে। আর আবার আমি নেপালে গেছি, জলিদি আবার নেপালে যাই, ওইরকম হয়ে যায় অনেক সময়। আর হাজবেন্ডের যেহেতু সরকারি চাকরিজীবী, চাকরি করেন, তো ওই সূত্রে আমার কিছু কিছু জেলাতেও মানে থাকা হয়েছে, দেখা হয়েছে বদলি সুবাদে। তারপরে বিভিন্ন জেলাতে ঘুরতে যাওয়া হয়েছে। আর মূলত আমার হচ্ছে সমুদ্রের চাইতে পাহাড় বেশি ভালো লাগে। তো মানে যত হাইট, ট্রেকিং, এগুলো আমার খুব মজা লাগে। মালয়েশিয়া থাকতে আমি খুব মানে ট্রেকিং একটা করেছিলাম, ওটা আমার খুবই মেমোরেবল একটা নায়াগ্রা ফলস তো আছেই, মনে হচ্ছিল যে স্বর্গ বুঝি এটাই বলে, মানে ওই মোমেন্টের ফিলিংসটা আমার। পাহাড় ভালো লাগে আর হিস্টোরিক্যাল প্লেস ভালো লাগে। ও মিশরে আমি একা মানে সলো ট্রিপ বলতে যে মেয়েদের গ্রুপে গিয়েছিলাম, তো ওটা আমার খুবই ভালো লেগেছে। আমি মনে হয় মিশর থেকে ফিরে আসার পরে মানে আমি মিশর নিয়ে মনে হয় যে পড়াশোনা শুরু করে দিলাম। ঘোরের ভেতর থাকা আমার এখন আমার বাকেট লিস্টে তো বাংলাদেশের জায়গাগুলো তো আছেই, তাছাড়া কিছু কিছু হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আছে, যেখানে গেলে আমার মনে হয় যে আমি সারাক্ষণ ওটা নিয়েই পড়ে থাকবো, ঘুরে আসার পরও ওই নেশাতে বুঁদ হয়ে থাকবো, রহস্য আছে এখনো, ওটা খুব ভালো লাগে। ওই যে কোথায় যেন যাওয়ার খুব ফিটনেস, অন্নপূর্ণা, মানে ওটা যাওয়ার জন্য আমার মানে আমার কাছে মনে হয় যে আরো একটু বেশি বয়স হয়ে গেলে আমি মনে হাঁটতে পারবো না,
তো এই কারণে আমার কেন যেন আমি মানে খুবই এটা আমার মানে একটা ফিল করি যে আমি মনে হয় বয়স হয়ে গেলে আর হাঁটতে পারবো না, আমি এখনই পাহাড়ে উঠতে চাই, আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাই, এইটা দেখতে চাই, সেটা দেখতে রাতের আধারে যে চাই, কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, হ্যাঁ। তো ওটা আমার বাকেট লিস্টে তো আছে। আমি জানি না কতটুকু করতে পারবো, আশা করি যে এক সময় আসলে পূরণ হয়ে যাবে। আজকে যেহেতু মনের কথাটা বের হয়েই গেল, হ্যাঁ। তো পূরণও হয়ে যাবে এক সময়। একদম। আর এই যে মনের কথা বলতে বলতে একটা জায়গায়, বা মনের কথা না, যত কথা আসলে আমরা মেয়েদের ভিতরে মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, এটা পারিপার্শ্বিক কারণে হোক বা যে কারণেই হোক, আমরা না মুখ ফুটে বলতে চাই না কোনো কথা, মানে বুক ফাটে তো মুখ ফাটে না। হ্যাঁ। তো এটা আসলে এখনকার যুগে কতটা সত্য বলে আপনাদের কাছে মনে হয়? আমি আখি আপু আপনার কাছে এই জানতে চাই। প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই কারণে আমি আপনাকে কারণ আমি জিজ্ঞেস এত করলাম। বেশি আমি Expressive. এত বেশি স্পষ্টবাদী, আমার বুকের মাঝে কোনো কথা লুকানো নেই, আমি আচ্ছা। সব কথা বলা হয়ে গেছে এবং আচ্ছা, বলে আচ্ছা। ফেলি। আমি আমার কথা একটু তেতো শোনাতে পারে, কিন্তু আমি কাউকে হার্ট করে বলি না, আমি কাউকে সুগার কোটেড কোনো কথা বলি না, আমার যা কথা আমি স্পষ্ট বলি। যাক, আমার মতো সেজন্য কোনো মানুষ দেখে আমার ভালো লাগছে। আমার কথাটা আমি স্পষ্ট বলি, আমি তাকে হার্ট করার জন্য বলছি না, আমি স্পষ্ট বলছি। ধরা যাক যে আমাকে আপনি বললেন যে আচ্ছা চা খাবেন, আমি বলবো না আমি আসলে একটু আগে চা খেয়েছি, নো, আমি এরকমও বলবো না, ভনিতা নেই, আমি বলবো না আমি চা খাবো না। আমার কথা হচ্ছে স্ট্রেট, মানে আপনাকে ওটা হার্ট করে না, আমার কথা হচ্ছে আমি খাবো না, এটা আমি এভাবেই বলতে হবে আমাকে কথাটা। তো আমি এই জন্য এই প্রশ্নের উত্তর আমার কাছে পাওয়া যাবে না, আমার কোনো কথা লুকানো নেই, আমি যা জীবনে করতে চেয়েছি, আমি যা জীবনে হতে চেয়েছি, আমি যা বলতে চেয়েছি, আমার সব বলা হয়েছে। আমি ভবিষ্যতেও এরকমই থাকবো, আমি নিজেকে পাল্টাতে চাই না। চমৎকার। এই যে লাস্টের কথাটাই আসলে বেশি ইম্পর্টেন্ট, যে আমি নিজেকে পাল্টাতে চাই না। তো প্রশ্নটা যেহেতু আমি করে ফেলেছি, একজনকে না একজনকে উত্তর দিতেই হবে। আমি একটু শতাব্দী আপু আপনার কাছে যাই, কারণ যেহেতু টিচারের তো আসলে বেশি বিপদ হয় যে মেজাজ খারাপ হয়ে গেছে তাও বলতে পারেন না, তো তখন কেমন লাগে? বা সিচুয়েশনটা কি আসলেই মেয়েদের ক্ষেত্রে এখন এরকম যে আমরা চাই বলতে অনেক কিছু বলতে পারি না? আমিও আসলে স্পষ্টবাদী, বলতে চাই বলতে পারি না, এটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে হতে পারে, কারণ ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি সব কথা সবসময় বলতে পারবেন না, কিন্তু পারিবারিক পরিমণ্ডলে বা অন্য কোথাও সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া যায়, বা আমি বলি সাধারণত যেটা এটা মনে আছে, বা আমি এরকম পছন্দ করছি, এরকম পছন্দ করছি না, এটা পরিবারের সবার সাথে বা বন্ধুদের সাথেও, সেটা যদি বন্ধুদের সাথে আমার মনোমালিন্য হয়ে যায় তারপরও আমি বলি। হ্যাঁ, এটা আমার মনে হয় কি যে কোনো সমস্যা তৈরি না হয়ে সমস্যাগুলো সমাধান করতে সহজ করে দেয় কোনো একটা কিছু বলে ফেললে। কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি সবাইকে সব কথা বলতে পারবেন না, তো সেক্ষেত্রে যেটা হয়েছে মাথায় রাখতে হয় কে আপনার সিনিয়র, কে আপনার জুনিয়র, বা কোন কথাটা কোনভাবে বলা যায়। হয়তো একটা কথা সরাসরি না বলে অন্যভাবে বলে আপনি এক্সপ্রেস করতে পারবেন, কিন্তু তাকে হার্ট করা হবে না। ওই জিনিসটা আসলে শিখতে হয়েছে যে আমি এই কথাটা বলবো, জানাবো, কিন্তু আমি কিভাবে জানাবো। আমার মনে হয় সেটার জন্য একটু মানসিক প্রস্তুতি দরকার হয়, যে হুট করে রাগের মাথায় কোনো কথা বলে ফেলা, স্পেশালি ওয়ার্কিং এনভায়রনমেন্টে। এটা এই যে আপনি একটা কথা বলছেন মাঝখানে যে আপনি বাসা এক্সপ্রেসিভ মানে বলেন, ওয়ার্কিং এনভায়রনমেন্টে বলেন না, এটা কি আসলে সবসময় এটা যে আমরা আসলে প্রেসারে থাকি বিধায় আমরা বলি না, বা প্রেসারে থাকি এরকম না আসলে? আসলে কিন্তু আমাদের এক এক জায়গায় পার্সোনালিটি বলি বা এক্সপ্রেশন একটু ডিফারেন্ট হয়। এই যে আমি এখন আপনার সামনে বসে আছি, আপনি যেভাবে বসে আছেন, বাসায় কিন্তু আপনি এভাবে বসে কথা বলবেন না, বাসায় আপনি অন্যভাবে থাকবেন, বাসার হ্যাঁ আরো বেশি রিল্যাক্স থাকবেন, বা কথা বলার ভঙ্গিটা হয়তো একটু পরিবর্তিত সেন্সারটা হবে থাকে না যে কোনো কথা বলতে পারি। হ্যাঁ সেটাই। কিন্তু আপনি যখন আবার আপনার কাজের জায়গায় চলে যাচ্ছেন, তখন কিন্তু আপনি জানছেন যে এটা আমার একটা ফর্মাল পরিবেশ, আমি যাদের সাথে আছি তাদের সাথে আমার অনেক বছরের ইনফর্মাল রিলেশনের সাথে সাথে ফর্মাল একটা রিলেশন মেনটেন করতে হবে। বাউন্ডারিজ হ্যাঁ, এটা চলে আসে, অটোমেটিক চলে আসে। এবং তখন হয়তো আপনি কিছু কথা হয় গল্পের ছলে, ইনফর্মাল পরিবেশ যখন তৈরি হয়েছে, এটা আসলে পরিবেশের উপর নির্ভর করে। একটা আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, সেই পরিবেশে আমরা যে কথাটা বলতে পারি। যখন একটা কাজের কথা হচ্ছে, সেই পরিবেশে ওই কথাটা বলতে পারি না। এটা আসলে প্র্যাকটিস, এটা আসলে কিছু করার নেই, এটা আসলে কিছু করার নেই। আমি কি ন্যাশনাল টিভিতে বলে দেবো যে সমাপ্তি আপু কতটা স্পষ্টবাদী? বলে দেবো, বলতে পারেন। একদিন আমি তাকে টেক্সট করলাম, আপু আপনি কই, আসেন শপে আসেন, আড্ডা দিব, চা খাবো। না আমি বিছানায় শুয়ে আছি, আমি এখন নড়তে পারবো না। তো আমি বললাম যে তাহলে আমি আসি, আপনি বাসা যেহেতু বলেন আমি আসি। না আজকে না, আমি আরেকদিন বলবো। মানুষ তো মানে মিনিমাম বলে যে না আপু আমি আসলে
একদম স্ট্রেইট Straight forward ছিল, কথা। না আজকে না, আমি আচ্ছা। আরেকদিন। আমি I কিন্তু was ফার্স্ট feeling টাইম low. বলছি, ফার্স্ট টাইম বলছি যে আমি আসবো, সে বলে নো, আমি একদিন আচ্ছা বলবো। আচ্ছা হ্যাঁ আখি আপু, এই যে আপনি বললেন না যে আপনি স্ট্রেট ফরওয়ার্ড, যেটা যেটা সত্যি সেটা সত্যি আপনাকে বলতে হয়, এখন না আমারও বলতে হচ্ছে যে আমি একটা ব্রেক নিব। প্লিজ প্লিজ। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু জমে গেছে। যারা যারা এখনও যুক্ত হননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন। আর এই মুহূর্তে যারা জয়েন করেছেন আমার সাথে জুমে, তারা হচ্ছেন হাসিনা আপা আছেন, নাহিদা আপা আছেন, আনোয়ারা আপা আছেন, প্রিসিলা আপা আছেন। তো আমি একটু হাসিনা আপার কাছে যাই। আপা আনমিউট করে নেবেন। হাসিনা আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি তোমরা সবাই? হ্যাঁ, আমরা ভালো আছি। আপা, আজকে মানে ব্যস্ততা কি একটু বলেন তো, কেমন লাগছে? এই যে সামনে একটা উৎসব আসছে এবং অনেক তো কিছু কাজ জমে গেছে, কেমন লাগে বাসা যখন এলোমেলো হয় এই সময়টাতে? বলে ফেলেন আজকে মুখ ফুটে। ওইটাতে একটু ঝামেলা ভালোই হয়, কারণ গতকাল পর্যন্ত আমি অফিস করছি, আজকে আমার অফিস ছুটি আচ্ছা ফার্স্ট। আমি আজকের কাজটুকুই বলি, যেমন মনে করো আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে সবার জন্য নরসিংদী শহরে গিয়েছি, একটু কাজ ছিল ওগুলা করছি, করে এসে দুপুরে খেয়ে দিয়ে ওই যে গতকাল আমি জীবনের প্রথম মানে কত বছর পরে নাজিয়া আপাকে বলতেছিলাম যে ঘুমাইছি, ভুলে গেছিলাম। কালকে একটু ঘুমাইছি দুপুর বেলা, তো একটু আগে আসছিলাম অফিস থেকে, লাস্ট দিন ছিল বিদায়, আজকে একটু শুইছি অল্প একটু। হঠাৎ করে আমি উঠে মোবাইলে দেখতেছি কয়টা বাজে, জুমে বসবো, পরে উঠে গেছি। এক আবার হচ্ছে যে আমাদের নকশি পিঠা করে না, তো আমার বড় মেয়েটা তো শ্বশুর বাড়ি চলে গেছে ঈদ করতে, কারণ ও রোজার ঈদটা আমার কাছে করে, কুরবানি ওদের শাশুড়ির কাছে করে। তো ও হচ্ছে চলে গেছে, এখন আমরা তো দুজন, আমার ছোট মেয়ে আর আমি, তো ভাবতেছি কালকে পিঠাগুলো কিভাবে বানাবো। নকশি পিঠার জন্য চাল গুঁড়ি করে নিয়ে আসছি, এখন একটু পরে এটা ভেজে রাখবো। আচ্ছা তো ভেজে রাখলে কালকে ওইটার আটা করে পিঠাটা বানাবো, এটা রয়েছে। তারপরে তো আরো কত ঝামেলা আছে, ঘর গুছানো, ঘরের কিছু পরিপাটির ব্যাপার আছে, কিছু রান্না বান্নার ব্যাপার আছে। সব ভালোই, এটা গুছাচ্ছেন আসলে এক হাতে, সেটা বোঝা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাকে আখি আপু আস্তে করে বললো যে আমরা কবে খাবো পিঠা। যখন খুশি আচ্ছা, চলে আর এই আসবে। যে পিঠে আপনি দাও, যে পিঠে ঘুম দাও, থেকে খাওয়া উঠে, যাবে না। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝেও ঘুম থেকে উঠে আমাদেরকে জয়েন করেছেন, এই কারণেই কিন্তু আমাদের নেক্সাস লেডিস ক্লাব আজ 34,000-এর মেম্বার। আমাদের ক্লাবটা কিন্তু অনেক বড় হচ্ছে এবং হ্যাঁ, এই যে মানুষগুলো এবং আপনারা যারা আছেন, আপনাদের সবার সহযোগিতায় কিন্তু বড় হচ্ছে, আমরা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছি। তো এখন আমি একটু আনোয়ারা আপুর কাছে যাই। আপু আনমিউট করে নেবেন। আনোয়ারা আপু আনমিউট করে নেবেন একটু। আপু ক্যামেরা অফ আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ আনমিউট করে নেন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আপনি কি আজকে আমাদের সাথে প্রথম জয়েন করেছেন? না, এর আগেও পিকচারটাতে জয়েন করেছি। আচ্ছা, আমি বোধহয় আপনাকে আজকেই প্রথম পেয়েছি। হ্যাঁ। আমার শনিবারের আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি। তো কেমন অসংখ্য ধন্যবাদ আপু। কেমন যাচ্ছে, কি প্ল্যান প্রোগ্রাম আছে আগামী উৎসবের জন্য, একটু বলেন আমাকে। আগামী উৎসবে আসলে আমি যেহেতু ফ্রোজেন ফুড এবং হোমমেড নিয়ে কাজ করি, আমি গত কয়েকদিন ধরে খুব ব্যস্ত, আজকেও সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে রোজা ছিলাম, এখানে বসে বসে ইফতার করছি আপনাদের সাথে join হয়ে। আর যেটা হচ্ছে যে আমার আজকে বেশ কিছু ডেলিভারি চালাগুলো সব ডেলিভারি গিয়েছে আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ মাগরিবের আগেই। আগামীকালকেও আছে, ইভেন ঈদের দিনও মনে হচ্ছে ডেলিভারি দিতে হতে পারে, ও, আচ্ছা। এরকমের কাস্টমারের আবদার আছে। তো এই আর কি চলছে, সাথে ঘর গোছানো, ঘরের একটু পরিপাটি, নিজের একটু যত্ন, আপনজনদের খেয়াল রাখা, সবকিছু মিলিয়ে আসলে ভালোই লাগছে। বাহ। যেমন ব্যস্ততা, যেমন কষ্ট, তার মধ্যে আনন্দও পাচ্ছি। বাহ, চমৎকার। আপনাকে এই যে ব্যস্ততা আনন্দের মাঝেও যে আমাদের সাথেও আনন্দ বিলাতে এসেছেন, এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু আমি নেলি আপুর কাছে যাই। হ্যাঁ আপু, আনমিউট করে নেবেন। নেলি আপু, কেমন আছেন? কেমন ব্যস্ততা যাচ্ছে? সবাইকে আমি আসলে একই প্রশ্নটাই করছি, কারণ আজকেই কথা বলার সুযোগ, মনের কথাগুলো বলে ফেলেন আজকে। এই ব্যস্ততায় কেমন যাচ্ছে দিন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছি।
আজকে তো ব্যস্ত ছিলাম যেহেতু পরশুদিন কোরবান, তো আজকে রোজা রেখেছিলাম। তো রোজার পর ইফতার করলাম আর সারাদিন মোটামুটি ব্যস্ততা ছিল। আজকে যেমন একটু ফ্রিজ পরিষ্কার করলাম, তারপর একটু আপনার এই মশলাগুলো ঠিকঠাক করলাম, তারপর ঘর মুছানো তো আছেই, তারপর অন্যান্য কাজগুলো করেছি সাথে, তারপর মানে অন্যান্য আনুষ্ঠানিক কাজগুলো শেষ করলাম। মোটামুটি ব্যস্তই গেছে দিন। আর ইফতার করে এখন বসলাম মাত্র লেজ ক্লাবে। অনেক ধন্যবাদ আপু। এই যে সময় করে সবাই আমাদেরকে সময় দেয়, আড্ডায় জয়েন করে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা বড় প্রাপ্তি। তো প্রত্যেককেই আমি একটা প্রশ্ন এই কারণে করেছি, একটু দেখার জন্য যে এই টাইমটাতে আসলে প্রত্যেকের শিডিউলটা বা ক্যাজুয়ালটা কেমন। তো এইসব ভেবে আমার মাথায় একটা কথা আসলো যে ব্যালেন্সটা আসলে কিভাবে হয়। এই যে ব্যস্ততা, একজন বললো যে পার্সেল দিচ্ছে, আবার আপনাদেরও এখন একটা পার্সেলের প্রেশার আছে, আপুর না হয় বন্ধ চলছে কিন্তু তারপরও পার্সোনাল কাজগুলোর একটা ধাক্কা থাকে। ব্যালেন্স করতে গেলে কি হাঁপিয়ে ওঠেন? মানে তখন কি মনে হয় যে কেন এই জীবন? আমার কাছে হ্যাঁ। জীবন অনেক সুন্দর। আমার কাছে এই ব্যালেন্স করাটাই জীবনের মানে এই সার্থকতা। গতিটাই জীবনের আনন্দ। আচ্ছা। তো আমার কাছে এই ব্যালেন্সটা সুন্দর। আমার কাছে মনে হয় যে এটাই তো হবার কথা। জীবন তো শুধু আমি ত্রিভুবনেই কাজ করব, নট দ্যাট। আমি বাসায় ফিরবো, আমি একটা মজার কিছু রান্না করব, মেয়েকে খেতে দেব, ঘুরতে যাব, এই যে সবকিছু নিজে যদি একটু মাথায় সেট করে নেওয়া যায় যে হ্যাঁ সবই তো হয়, তাহলে বোধহয় হয়ে যায়। আর ওই যে ব্যালেন্স, ওই যে হাসিনা আপার মতো বলতে হয়, মেয়ে রোজার ঈদটা আমার কাছে করে, কোরবানি ঈদটা শ্বশুরবাড়িতে করে, তো মেয়েরা এইরকম ব্যালেন্স করে করে বোধহয় কোথাও না কোথাও একটা অভ্যস্ত হয়েই যায়। তো সবকিছুতে ব্যালেন্স অটোমেটিক্যালি এসে যায়। আমরা পৃথিবীতে আসি ব্যালেন্স সেটাই ব্যালেন্স, ওই ব্যালেন্স সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে ওই ব্যালেন্স করতে হয়। না, কখনো কি মনে হয় যে মেয়েদের ব্যালেন্সটা আসলে একটু বেশি? একটু তো বেশি, কোথাও না কোথাও একটু বেশি হয়। হ্যাঁ, তো এই ব্যাপারে আপু একটু বলেন। না, ওই যে আসলেই তো তাই, ছোটবেলা থেকেই একেবারে মানে একটা প্রেশারের মধ্যে মেয়েরা বড় হয় বলতে গেলে, যে এটা করা যাবে না, এটা করো, এটা করতে হবে, এটা করো না, এরকম একটা না করো 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 না, এর মধ্যে এইভাবে করো, হ্যাঁ, কম হাসো, কম কথা বলো, এরকম টাইপের শুনে শুনে বড় হয়ে ওঠা। কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়। তো যেটা হয় এখন এই মুহূর্তে যে ব্যালেন্সের কথা বললেন, হ্যাঁ, পার্সেলের একটা, আমাদের যেহেতু দুজনেরই ত্রিভুবনী, আমরা দুজনেই ব্যস্ত। আগে যখন আমাদের কোনো সহকর্মী ছিল না, আমাদেরকে দুজনকে একসাথে হাতে মানে একদম শাড়ি ভাঁজ থেকে শুরু করে পার্সেল, কখনো কখনো মাঝে মাঝে আমরা দুজনেই ডেলিভারি দিতে চলে যেতাম। আমি তো ঈদের আগে ডেলিভারি পার্সনের কাজ প্রচুর করেছি, মানে ওটা আমার মজাও লাগে কোথাও একটা, যেটা একটা ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং যারা ক্লায়েন্ট তারা অবাক হয়ে যায় যে ওমা ওনাই আসছে দিতে, এরকম। এখন মনে হয় যে আমরা ওই মুহূর্তটায় যখন ত্রিভো একদম শিশু ছিল, ওই মুহূর্তে এখন ফিল করি যে আমরা কি অমানসিক পরিশ্রম করেছি, কিন্তু আমাদের না মনে হয়নি যে আমরা হাঁপিয়ে উঠছি। আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা স্টেবল করব, এটাকে আমরা ওই শিশুটাকে আমরা বড় করব, যেহেতু আমাদের দুজনের সন্তান সম ভালোবাসা ওটার প্রতি আছে। তো ওই প্রতিষ্ঠানটাকে তার জন্য আমরা দুজনেই এত এত সময় দিয়েছি, রাত দিন সকাল দুপুর, মানে আমাদের কোনো হিসাব ছাড়া কাজ। এখন যখন সহকর্মীরা এসছে, যে আজকে এখানে চলে আসছি রিল্যাক্স, যে আচ্ছা ও সামলে নিচ্ছে, এটা হলো ত্রিভুর গল্প। এবার একটু আপনার কাছে আসি, যে মানে কখনো কি মনে হয় যে এরকম কখনো ফেস করতে হয়েছে কিনা যে তুমি তো ক্লাস নাও, তোমার আর কি কষ্ট? এটা আসলে সবচাইতে বেশি এটাই ফেস করতে হয়েছে। মানুষের একটা ধারণা কি স্কুল কলেজ বা যেখানেই শিক্ষকদের ক্লাস নেওয়া ছাড়া আর বোধহয় তেমন কোনো কাজ থাকে না। আর যেহেতু আমি ঢাকা সিটি কলেজের কিছু কালচারাল প্রোগ্রাম বা এই জিনিসগুলোর সাথেও একটু যুক্ত থাকি, তো দেখা যায় যে ওই ছবিগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, তো এরকম একটা ধারণা যে আমি কলেজে যাই, নাচ গান করি, চলে আসি, মাঝখানে দু একটা ক্লাস নেই। তো ব্যাপারটা আসলে এরকম না, আমাদের আরো অনেক দায়িত্ব থাকে। এবং এক একদিন এরকম হয় যে 7:30টায় হয়তো ক্লাসের জন্য ঢুকেছি কলেজে, একদম বিকাল 5টা পর্যন্ত পরীক্ষার ডিউটি শেষ করে 7:30টা থেকে 5টায় আমি কলেজে আছি। বা শুরুতে আপনি বলেছেন যে ঈদের একটা লম্বা ছুটি, বা আমরা অনেক ছুটি পাই ঠিক, কিন্তু ঠিক ছুটি যেদিন পাই সাথে অনেকগুলো করে খাতা বাসায় নিয়ে চলে আসি। এই খাতাগুলো আমাকে অবশ্যই শেষ করতে হবে, কারণ যেদিন কলেজ খুলবো ওই দিনই আবার রেজাল্ট দিতে হবে। তো এই কাজগুলো আসলে, হ্যাঁ, ব্যালেন্স যেটা বলছিলেন, আমি ম্যানেজমেন্টের টিচার, তো
টাইম ম্যানেজমেন্ট, ওইটাই ম্যানেজ করতে হচ্ছে। ওইটাই টাইম ম্যানেজমেন্ট আমার জন্য মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট। সময় বের করে এই কাজটা এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে, এইভাবে যদি করা যায় তাহলে এটা খুব ভালো। আর ব্যালেন্সিং তো আসলে সব জায়গায় করতে হয়। ইভেন আমার অনেক বন্ধু বান্ধব, এক একটা জায়গায় পড়েছি, এক এক জায়গায় ফ্রেন্ড সার্কেল আছে, আমার বন্ধুদেরকেও ব্যালেন্স করতে হয়। লাইক আমি হলিক্রস কলেজের একটা গ্রুপ আছে, ওরা রাগ করে যখন আমি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে বেশি সময় দিয়ে ফেলেছি। তোমার best হ্যাঁ, friend। ওদেরকেও ব্যালেন্স করতে হচ্ছে, এরকম একটা অবস্থা। পরিবারের লোকজনকে বরং বোঝানো হয়তো সহজ, হ্যাঁ বাইরে ওটা অনেক মিষ্টি না হ্যাঁ, ব্যাপারটা, এটা যে অনেক এই যে- মিষ্টি, সেটাই। হ্যাঁ, তখন নিজেকে টাইম ম্যানেজমেন্ট লাগে যে না, ঠিক আছে, সব এখন হ্যাঁ, balance আমি আছে। একটা গেট টুগেদারে গেছি যেটা ওদের সাথে, এক সপ্তাহের মধ্যে আমার আরেকটা গেট টুগেদারে যেতে আচ্ছা, হবে। এই কথার ফাঁকে আমার একটা ব্রেক নিতে হবে, তবে তার আগে ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। নাজিয়া আপু জিজ্ঞেস করেছেন, আপনারা কি নিজস্ব কোনো ট্রাভেল গ্রুপে যান নাকি বিভিন্ন ট্রাভেল, মানে মেয়েদের যে ট্রাভেল গ্রুপগুলো আছে সেগুলোতে যান? আমি বলবো কি, আমি একবারই একটা গ্রুপের সঙ্গে গেছি, তারপর আমি নিজেই একবার দুবার গেছি আমি একটা গ্রুপের সঙ্গে, তারপর থেকে নিজেই বা ফ্যামিলিগতভাবে বন্ধু, মানে যে জলিদি বা বন্ধুরা মিলে যখন প্ল্যান করা হয়েছে এরকম ভাবে বেশি যাওয়া হয়েছে। আমি একটা গ্রুপের সঙ্গে একবারই দুবারই গিয়েছি। আমার কাছে মনে হয় যেটা তারা করে দিচ্ছে, অবশ্যই তারা খুব খুব ভালো উদ্যোগ নিয়েছে, খুব ভালো কাজ করছে, নিজেরাও সেটা করা যায়। চাইলে আসলে একই মানে পরিচিত সবাই মিলে আমরা করতেই পারি। আর এই কথার ফাঁকেই আমাকে বলতে হচ্ছে একটা ব্রেক নেব। হ্যাঁ, ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিন্তু একদম আমাদের আড্ডার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, তাই যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে পড়ুন আমাদের নেক্সাস স্টাডিজ ক্লাবের আজকের আড্ডায়। আর যুক্ত হওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে। আমরা কিন্তু আড্ডা জমে গেছে, আমাদের জুমে অনেকে জয়েন করেছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আর এখন যারা স্টুডিওতে আছেন তাদের সাথে আরেকটু কথা বলে নিই। আমরা কিন্তু অনেক আড্ডা দিয়েছি, আমরা চেষ্টা করেছি আমাদের মনের কথাগুলো প্রকাশ করার। তো এখন আমি তিনজনকেই একটা কমন প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে যে একটা কথা যেটা কখনো আপনারা বলতে পারেননি নিজের সম্পর্কে, কখনো বলা হয়ে উঠেনি, সুযোগ পাননি, এরকম একটা কথা তিনজনই একটু প্লিজ বলবেন। কাকে দিয়ে বলবো আমি? হ্যাঁ, কাকে দিয়ে বলবেন? আমি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, জলিপ আপনাকে দিয়ে বলি। এটা মানে নিজের সম্পর্কে কথা, যে না কোনো একটা কথা যেটা কখনো বলা হয়নি, বলতে চান কিন্তু কখনো বলার সুযোগ হয়নি। আমি আসলে আমি খুবই উচ্ছল মানুষ, কিন্তু ওই যে বলে না যে ওরা দুজনেই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট কথা বলতে স্পষ্ট ভাষী, যেটা আমি অতটা না। আমি খুবই, আমার কাছে মনে হয় যে আমি কাউকে অত সরাসরি কথা বলতে পারি না, আমার নিজের মনের কথা বুঝতে দেই না, নিজের ভেতরে অনেক কথা রাখি। তো আমি সবসময় চেষ্টা করি যে অন্যের ক্ষতি না চেয়ে, না করে নিজের টার্মে কিভাবে সলভ করা যায়, নিজের টার্মে কিভাবে সলভ করা যায় এবং নিজের টার্মের মতোই আমি বেঁচে থাকি। মানে ভালো থাকার চেষ্টা করি। হয়তো ওই যে বলে না যে পরিশীলিত, পরিমার্জিত, এরকম হয়তো কে কথা, আমি একটা কথা বলবো, কি দরকার ওকে কিছু বলার, এর থেকে আমি সরে আসি, কখনো বলে ফেলি, মাঝে মধ্যে হয় না যে হ্যাঁ বলে ফেলা উচিত, আমিও বলে ফেলতে চাই, হ্যাঁ বলে ফেলি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে আমি যেটা মানে কি বলবো, এটা আমাকে প্রথমে এমন ভাবে কোশ্চেন করেছেন, আমি এখন নিজে একটু থতমত খেয়ে যাচ্ছি। খুবই সরি এই কারণে, কিন্তু জাস্ট মানে থাকে না যে নিজেকে বলা। হ্যাঁ, এই যে আপনি বলেছেন, খুব চমৎকার ভাবে বলেছেন যে আপনি চেষ্টা করেন যে অন্যের ক্ষতি না করে, অন্যের কোনো কিছুই না করে, ক্ষতি না চেয়ে আমি আমার মতো নিজের টার্মে নিজে ভালো থাকি। হ্যাঁ, এইখান থেকে মেসেজটা যেটা আসলো সেটা হচ্ছে যে কখনো যদি কেউ দেখে যে আপনি তার সাথে কথা বলছেন না বা দূরত্ব তৈরি হয়েছে, তার মানে হচ্ছে যে আপনি আপনার মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। সেটাও হয় না, আমি হয়তো মানে দূরত্বটাও কাউকে অতটা বুঝতেও দেই না। ঠিক আছে, ওকে, এটাও কিন্তু জানা হলো যে বুঝতেও দেন না। তাহলে আমরা কেউ বুঝবো যে উনি আসলে দূরত্ব মেইনটেইন করতেছে নাকি কাছে আছে, সেটা না, মানে আচ্ছা ঠিক আছে, এই কনভারসেশনে আমরা আবার একটু পরে যাই। আমার মনে হয় না যে আখি আপুর এরকম কিছু আছে বলা, তারপর ছোট করে গেছে। তারপরও আমি অনেক কাজ করতে চাই, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে থাকতে চাই,
আমি চাই যে আমি ফিনান্সিয়ালি এতটা স্টেবল হতে চাই যে আমি যদি অনেক দিন বাঁচি, আমার বৃদ্ধ বয়সে আমার হসপিটালের চিকিৎসার বিলটাও যেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায়। এগুলো আমার কখনো বলা হয় নাই, আমি আসলেই সেটা চাই। এটা বলার মধ্যে অনেকে মনে করে কি ও খুব টাকার পাগল। নট নেসেসারি, এটা এরকম না যে টাকার পাগল না, আমি এতটা আর্ন করে রেখে যেতে চাই যেন আমি কারো বার্ডেন হতে চাই না, কোনোদিন না। আমার বিলটাও আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিয়ে আমার লাশও যদি বের হয় সেটা বেরোবে, এটাই আমার বলেন। আমিও যেহেতু খুব এক্সপ্রেসিভ, সবকিছু বলা হয়ে যায়, তারপরেও একটা জিনিস যেটা আমি খুব পরিবারকে ভালোবাসি, স্পেশালি আমার ছেলে। আরিয়ান সম্পর্কে কেউ নেগেটিভ কিছু বা আমার পরিবার সম্পর্কে কেউ কিছু নেগেটিভ, আমার কাছে মানুষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যারা আমার পরিবারের ক্ষতি করবে না, তারা আমার জন্য যাই করুক খুব কাছের মানুষ। আরেকটা হচ্ছে কেউ আমার পরিবারের ক্ষতি করতে চাইছে, তাদেরকে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। এটা হচ্ছে আমার একটা বাহ, চমৎকার। তো এবার একটু জুমে যাই। জুমে জয়েন করেছে ওবায়দা আপা, একটু আনমিউট করে নেবেন, আপনার সাথে কথা বলি। শুনতে পাচ্ছেন আমাকে ওবায়দা আপা? জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা একটু বলেন এই মুহূর্তে আপনার কি বলতে ইচ্ছে করছে আমাদেরকে, ছোট করে বলেন, কারণ সময় কিন্তু একদম শেষ আমাদের আড্ডার। একটা কথা বলি যে আমার যত কথা তো যেটা বলা হয়নি ওই আপাকে জিজ্ঞেস করেছেন, আমি ওটারই একটা উত্তর দিই। আমার বাসায় আমি যাদেরকে রেখেছিলাম আমার প্রিয়জনেরা, তারা যখন আমাকে একটু কম গুরুত্ব দেয় বা গুরুত্বহীনের পরিচয়ে, তখন আমি যে কষ্টটা পাই ওইটা আমি কোনোদিনও কাউকে বলিনি। এটাই আমার কথা আর কি, না বলা কথা। ধন্যবাদ সবাই, সংক্ষেপে বললাম আপু। এবার শুনছেন তো আপা না? আচ্ছা, এবার আমরা কথা বলবো। প্রিসিলা আপা কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, প্রিসিলা আপা টরন্টো থেকে আছেন। আপা আনমিউট করে নেবেন। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো আছি আপা। কেমন যাচ্ছে আপনার আজকের দিনটা, একটু বলেন আমাকে, ছোট করে বলবেন। আমাদের তো এখন মাত্র সকাল হলো, নাস্তা রেডি করলাম। এখন সারাদিন, যেহেতু সপ্তাহে আমি 2 দিন ছুটি পাই, তো আজকে সারাটা দিন আমার খুব ব্যস্ততার মধ্যে যাবে। বাসার সমস্ত কাজ করতে হবে, সব কাজ, বাসার অনেক কাজ, সেগুলো গোছাতে হবে। যেহেতু কালকে ঈদ, আমাদের এখানে তো কালকে ঈদ, জি, সো আমাদের আজকে খুব বিশাল একটা প্রিপারেশন আছে আমার নিজেদের জন্য। যেহেতু আমি বাঙালি কমিউনিটির সাথে এখানকার খুব একটা মিশি না, তো সেটা ঈদটা আমি আমার নিজের ফ্যামিলির সাথে নিজের মতো করে কাটানোর চেষ্টা করব। অনেক তো ধন্যবাদ আজকে আপা। অনেক ব্যস্ততা। হ্যাঁ, আপনাকে ঈদ মোবারক। এবার একটু রীতা আপার কাছে যাই। রীতা আপা, ছোট করে বলবেন। আপনার কাছেও আমি জানতে চাই যে একটা কথা বলেন যেটা আপনার কখনো বলা হয়নি, খুব ছোট করে বলবেন। অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। জি, আমি রিসেন্ট কথা বলি, এই নেক্সাস যুগে জয়েন হওয়ার পরে, যেমন হাসিনা আপাকে বলা হয় নাই, হাসিনা আপা আপনাকে অনেক ভালোবাসি। কারণ হাসিনা আপা আমাকে এখানে জয়েন করাতে আমার দেখা যাচ্ছে কি যে নেক্সাসের যে আমার আপারা আছে, বন্ধুরা আছে, তার আজকে আমার 2 কেজি আচার আর হাফ কেজি সন্দেশের অর্ডার দিয়েছে আমাকে মরিয়ম আপা। সেটা কিন্তু হাসিনা আপার জন্যই। হাসিনা আপা যদি আমাকে জয়েন না করতো আমাকে অনেকে চিনতো না। এর জন্য হাসিনা আপাকে অনেক অনেক ভালোবাসা, একদম অন্তরস্থল থেকে। অনেক ধন্যবাদ। আজকে কিন্তু অনেকেই জয়েন করেছেন, অনেক লাস্ট মোমেন্টে জয়েন করেছেন, কিন্তু আপনারা যে জয়েন করেছেন এখানে অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই সরি, আমি আসলে সবার সাথে কথা বলতে পারিনি আজকে। আশা করছি আগামী আড্ডায় সবাই জয়েন করবেন, এবং আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর আপনারা তিনজন আজকে আমাকে অনেক চমৎকার একটি আড্ডা উপহার দিয়েছেন। আপনাদের 3জনকেও অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের 3জনের জীবন আরো সুন্দর হোক, প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ হোক, এই কামনা করছি আমি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। আর আগামীকালকে বাবা দিবস আছে, সেই জন্য সব বাবার জন্য শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সকলের জীবন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আড্ডা। আগামী আড্ডায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথেই থাকবেন।